স্বাগতম সবাইকে। আজকের আমাদের বিষয় ছিল কভার লেটার। আসলে কভার লেটারের কিছু স্যাম্পল আমি নেব আপনাদের কাছ থেকে। আ বেশ অনেকগুলো কভার লেটার স্যাম্পল আমি অলরেডি পেয়েছি। তো সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। আমাদের আপওয়ার্ক গ্রুপে পোস্টটি দেওয়া হয়েছিল। আ তো কভার লেটারের যেই আমি সাবমিশনগুলো পেয়েছি সেগুলো নিয়ে ডিসকাস করার আগে কভার লেটারের গুরুত্বটি একটু বলে নিই। আ যেকোনো জবের ক্ষেত্রে সেটা আপওয়ার্কে করেন অথবা আপওয়ার্কের মতো যে অন্য প্ল্যাটফর্মগুলো আছে যেগুলোতে বিড করে কাজ নিতে হয়, সবগুলো প্ল্যাটফর্মে কভার লেটারের গুরুত্ব খুবই বেশি। কারণ এটাই হচ্ছে ফার্স্ট মিডিয়া যেটা দিয়ে আপনি ক্লায়েন্টের কাছে আপনার মেসেজটা পৌঁছাতে পারছেন। ক্লায়েন্টকে যদি আপনার রিচ করার কোনো কিছু থাকে সেটা হচ্ছে একমাত্র আপনার লেখনী বা কভার লেটার দিয়েই। তো দিস ইজ ভেরি ক্রুশিয়াল, খুবই ইম্পর্টেন্ট। আর কভার লেটারই আপনাকে হচ্ছে একমাত্র জব পেতে সাহায্য করবে সবচেয়ে বেশি। এছাড়া আর বাকি অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো আসবে পরে। ১ম এই আসবে কভার লেটার। যে কভার লেটারটা যদি আপনার ঠিক হয় তাহলে আপনার জব পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি বাড়বে। তো কথা আমি খুব বেশি বাড়াবো না। আ যেহেতু আজকের টপিকসটাই ছিল হচ্ছে যে যে সাবমিশনগুলো আসবে তাদের কভার লেটার দেখে যে কোথায় তারা ইমপ্রুভ করতে পারে বা কোথায় তাদের ভুল হচ্ছে সেগুলো একটু ধরিয়ে দেয়া। আমার যতটুকু এক্সপার্টিস আছে ততটুকুই আমি সেই জায়গা থেকেই আসলে আমি বলতে পারবো। আমি এমন আ কোনো গ্যারান্টি দিতে পারছি না যে আমি যেটা করছি সেটাই রাইট বা সেটা করলেই আপনি জব পাবেন। তবে আমি আমার এতদিনের যে অভিজ্ঞতা হয়েছে Upwork এ কাজ করতে, করতে এবং ডিফারেন্ট মার্কেট প্লেস গুলোতে এবং বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করতে, করতে সেখান থেকেই আমি যতটুকু শিখেছি সেটাই জানানোর চেষ্টা করব যে কিভাবে আমি সাধারণত বিট করি বা আমি আপনাদের জায়গায় থাকলে আমি কভার লেটারটা কিভাবে লিখতাম। তো চলুন চলে যাই কোয়েশ্চেনস গুলোতে। আ আ বেশ অনেকগুলো সাবমিশন আমি পেয়েছিলাম। হয়তো ২-১ জনেরটা মিস যেতে পারে, কয়েকজনেরটা হয়তো মিস যেতে পারে। সবার মেসেজ হয়তো আমি আ অনেকের মেসেজ আউটবক্সে চলে যায় বা পরবর্তীতে যখন সবার মেসেজগুলোকে আমি আবার একত্রিত করে একটা স্লাইডে নিয়ে এসেছি, তখনও কোনোভাবে মিস যেতে পারে। যদি কারোটা মিস যায় আমাকে জানাবেন, আমাকে ইনবক্স করবেন অথবা এই ভিডিওটি যখন আমি আপলোড করব গ্রুপের সেই কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনারটি মিস গেছে। তো সেক্ষেত্রে আমি সেটি আবার আ পরবর্তী কোনো ভিডিওতে অথবা পার্সোনালি আপনাদের ইনবক্সে সেটার রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ। তো চলুন চলে যাই হচ্ছে আ ফার্স্ট স্যাম্পলে। আমি একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি। ওকে, সো ১ম ফাহমিদ আহমেদ। আ উনি একটি কভার লেটার দিয়েছেন ওনার স্যাম্পল এবং কাজের বিস্তারিত কিছু বলেছেন। সো উনি যে কাজটি করে কাজের জন্য বিড করেছিলেন সেটা আমরা একটু পড়ি। We are current creating a custom website and need someone to code the PHPs to perfectly clean fast loads template etc. ওকে। সো বেসিক্যালি হচ্ছে ক্লায়েন্টের একটা পিএইচডি টেমপ্লেট আছে যেটাকে তারা হচ্ছে কনভার্ট করতে যাচ্ছে একটা টেমপ্লেটে, সেটা পিএইচডি টু এইচটিএমএল করতে হবে এবং তারা পরবর্তীতে হয়তো বলছে যে সেটাকে কাস্টম পিএইচপি অ্যাপ্লিকেশনে সেটাকে কনভার্ট করবে এবং পিএইচডি টু এইচটিএমএল করার ক্ষেত্রে যে ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পিক্সেল পারফেক্ট ডিজাইন, মানে পিক্সেল পারফেক্ট কনভার্সন, প্লাস হচ্ছে এসইও মাইন্ডেড, পেজ যেন ফার্স্ট লোড হয়, রেসপন্সিভ যেন একদম পারফেক্ট হয়, ডিফারেন্ট ব্রাউজারে যেন সব কিছু ঠিকঠাক মতো থাকে এবং ইজি টু ম্যানেজ। ওকে, সো এই ছিল ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যে তারা পিএইচডি থেকে এইচটিএমএল করবে এবং বেশ কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে যে সেগুলোর উপর যেন রিচ করে যে কাজটা করবে এবং তাদের রেঞ্জটা হচ্ছে তারা আওয়ারলি কাজ করাবে। রেঞ্জটা হচ্ছে $25 থেকে $45 মধ্যে তারা আওয়ারলি পে করতে ইচ্ছুক এবং তারা এক্সপার্ট খুঁজছে, যে এক্সপিরিয়েন্স লেভেলটা হচ্ছে এক্সপার্ট। সো ফার্স্টেই ফাহমিদ যে কাজটা করেছে ডিয়ার হায়ারিং ম্যানেজার। সো দিস ডিয়ার হায়ারিং ম্যানেজার এই টার্মটা আসলে খুবই জেনেরিক এবং হায়ারিং ম্যানেজার শব্দটা দেখলে আসলে মনে হয় কি যে লাইক কেউ কোন একটা কোম্পানির হয়ে হয়তো যে যে কাজ করছে ফ্রিল্যান্সার নিজে সরাসরি বিড না করে হয়তো সে কোনো কোম্পানিতে অ্যাজ এ বিডার হিসেবে কাজ করে, তার কাজই হচ্ছে শুধু বিড করে যাওয়া। তারা সাধারণত এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করে যে ডিয়ার হায়ারিং ম্যানেজার
বা ডিয়ার অমুক। সো আমি প্রিফার করব বা আমি সাজেস্ট করব যে ডিয়ার হায়ারিং ম্যানেজার শব্দটাকে বাদ দিতে। যেই জব পোস্টটাতে আপনি বিড করছেন সেই জব পোস্টটাকে যদি একটু ভালো মতো তার প্রিভিয়াস জবগুলো যদি সার্চ করেন সেখান থেকে আপনি কিন্তু তার নামটা পেয়ে যেতে পারেন যে কে সাধারণত ওই অ্যাকাউন্ট থেকে জব পোস্টগুলো করে বা ওই অ্যাকাউন্টটা কার। তো যদি আপনি নামটা পেয়ে যান তাহলে সেক্ষেত্রে সেই নামটা ইউজ করতে পারেন যে ডিয়ার বা হাই, যাকে আপনি কভার লেটার লিখছেন তার নাম। আর যদি নাম একেবারেই না পান তাহলে সেক্ষেত্রে হাই দেয়ার, হ্যালো দেয়ার এরকম কিছু দিয়ে শুরু করাটা ভালো রাদার দেন হায়ারিং ম্যানেজার। সো আমার চোখে প্রথম ভুলটাই বলবো যে আমি গ্রিটিংসের সমস্যা যে একদম ইনিশিয়াল যেটা ডিয়ার হায়ারিং ম্যানেজারটা না বলাটাই বোধহয় সুন্দর হতো। তারপরে সে যেটা বলেছে যে আফটার ভিউইং এর জব পোস্ট আই এম gladly inform you that I am ready to work with you proposal as a front-end developer working for the last 3 years and ensuring I have HTML, CSS, Bootstrap, JavaScript, and jQuery skill. For my work, what I can ensure pixel perfect, Figma, PSD to HTML, responsive cross-browser, valid 3D. আচ্ছা, সেখানে সে প্রথমে তার এক্সপার্টিস নিয়ে বলেছে, সে 3 বছর ধরে কাজ করছে, সে কি কি পারে। আর তারপরে হচ্ছে সে কিছু জিনিস বুলেট আকারে দিয়েছে যে কি কি জিনিস সে এনশিওর করবে, এবং রিকোয়েস্ট করছে যে হ্যাভ এন ইন্টারভিউ, হোপফুলি ইউ উইল হ্যাভ দ্য বেস্ট আউটকাম ফর ইয়োর টাইম। তো জেনারিকভাবে চিন্তা করলে তার কভার লেটারটা যে খুব খারাপ হয়েছে তা না, তবে আমি সাজেস্ট করি সবাইকেই নিজের এক্সপার্টিস নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নেই। কারণ হচ্ছে আপনার এক্সপার্টিস বা আপনি কী কী করছেন এটা যদি আপনাকে যে হায়ার করবে, হ্যাঁ, মানে যে জব পোস্ট করেছে সে চাইলে খুব ইজিলি আপনার প্রোফাইলে গিয়ে দেখতে পারবে যে আপনি কী কী লিখে রেখেছেন। সো সেই জিনিসগুলোকে আবারও রি-এমফাসাইজ করা বা আবারও বলার প্রয়োজন নাই, আনলেস যদি আপনার ক্লায়েন্ট জানতে চায় স্পেসিফিকভাবে যে হোয়াট ইজ ইউর এক্সপার্টিস। হ্যাঁ, সে যদি তার জব পোস্টে যদি এক্সপার্টিস নিয়ে কোনো কোশ্চেন রেখে থাকে সেই ক্ষেত্রে সেই জিনিসটা জানানো যেতে পারে। আদারওয়াইজ আসলে আমি কি পারি, কি এক্সপার্টিস আমার আছে সেটা খুব বেশি জানানোর দরকার নেই, বা কত বছর ধরে কাজ করছি এটা না জানালেও হয়। তারপর হচ্ছে যে সে যেটা বলছে ফর মাই ওয়ার্ক হোয়াট ক্যান আই এনশিওর ইউ। আসলে এই সেন্টেন্সটাতেই একটু সমস্যা আছে। এটা কোনো আসলে মিনিংফুল কিছু হচ্ছে না। ফর মাই ওয়ার্ক হোয়াট ক্যান আই এনশিওর ইউ। সো এইটা হচ্ছে একটা ব্যাড ইন্ডিকেশন দিচ্ছে ক্লায়েন্টকে যে যে এই পোস্টটাতে বিট করেছে তার ইংরেজিতে হয়তো প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, সো এই জিনিসটাকে তার রিফ্রেশ করতে হতো সঠিকভাবে। সঠিক সেন্টেন্স তৈরি করাটা এখানে খুবই প্রয়োজন ছিল যে সে এখানে কি এনশিওর করবে। খুব সিম্পলি বললেই হতো যে আই ক্যান এনশিওর ইউ দ্যাট আই উইল রিচ দিস কাইন্ড অফ আউটকাম অর এই ধরনের কিছু দিতে পারতো যে আই এম এনশিওরিং দ্যাট আই উইল গিভ দিস কাইন্ড অফ আউটকাম টু ইয়োর জব। হ্যাঁ, এই ধরনের একটা টাইটেল হয়তো সে ইউজ করতে পারতো। খুবই ক্যাজুয়াল, খুব ফর্মাল হওয়ার প্রয়োজন নেই, ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজে বললেই হয়। রাদার দেন সে খুব একটা টাফ ওয়ার্ড ইউজ করতে চেয়েছে, টাফ সেন্টেন্স বানাতে চেয়েছে, কিন্তু সেটা আসলে মিনিংফুল কিছু হয়নি। তারপর ক্লায়েন্ট যেই ব্যাপারগুলোকে ক্লায়েন্ট জানতে চেয়েছে সেই জায়গাগুলোকে সে এমফাসাইজ করতে পারতো। হ্যাঁ, যেমন ক্লায়েন্ট বলেছে যে পিক্সেল পারফেক্ট HTML ফাইল সে চায়। সো এইটা এখানে ফাহমিদ অলরেডি বলেছে যে সে পিক্সেল পারফেক্ট HTML কনভার্সন করতে পারবে, ফিগমা বা PSD ফাইল তাকে দিলে সে সেটা করতে পারবে, হুইচ ইজ ফাইন, সে সেটা মেনশন করেছে। তারপরে হচ্ছে ফুললি রেসপন্সিভ ক্রস ব্রাউজার সাপোর্টেড HTML টেমপ্লেট, ওকে দ্যাটস ফাইন। ক্লিন অ্যান্ড W3 ভ্যালিড কোড, এটাও ঠিক আছে, বলতে পারে। ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন, যদিও ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন নিয়ে তেমন কিছু বলেনি। সো এই ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন বা W3 ভ্যালিড কোড, হ্যাঁ, এই ব্যাপারগুলোকে চাইলে অমিট করা যেত, কারণ যেহেতু ক্লায়েন্ট সেইভাবে স্পেসিফিকভাবে বলেনি, ক্লায়েন্ট আসলে এই ব্যাপারগুলোকে যখন সে বলছে যে পিক্সেল পারফেক্ট HTML ফাইলস, মানে তখনই সে বুঝাতে চাচ্ছে যে সব কিছু যেন পারফেক্ট থাকে তার কাজটাতে। সো সেখানেই সেই ব্যাপারটাকে সেখানেই একটা লাইনই সেটাকে এক্সপ্লেন করা যেত। হ্যাঁ, তারপর ইজি টু ম্যানেজ, এই ব্যাপারটাকে হয়তো এমফাসাইজ করতে পারতো ফাহমিদ, এই ব্যাপারটাতে হয়তো সে একটু সুযোগ নিতে পারতো যে সে কিভাবে একটা কাজটা ডেলিভার করবে যে সেটা আসলেই ইজি হবে
ক্লায়েন্টের জন্য ভবিষ্যতে ম্যানেজ করা। সো সে এইটাকে নিয়ে যদি একটু এমফাসাইজ করতো, আমার মনে হয় ক্লায়েন্ট হয়তো তাকে রিচ করতো যে হ্যাঁ, তুমি যে প্রপোজালটা দিয়েছো, সেখানে আমি দেখলাম যে তুমি আমাকে বলেছো যে এই তুমি খুব ইজি একটা ওয়ে আমাকে বলেছো যে এই ওয়েতে তুমি আমাকে সাইটটা ডেলিভার করবা যেন আমি ইন ফিউচারে এটাকে খুব ইজিলি এডিট করতে পারি। সো এই জায়গাটা হতে পারতো তার জন্য অন্যান্যদের চেয়ে ডিফারেন্ট হওয়ার একটা কি পয়েন্ট। কারণ বাকি জিনিসগুলো সবাই আসলে যারা টেমপ্লেট নিয়ে কাজ করে, HTML নিয়ে কাজ করে, তারা সবাই আসলে এই জিনিসগুলোকে এনশিওর করবেই। সো এই পুরো জবটাতে তার জন্য ছিল যে ট্রাম্প কার্ড হতে পারতো যে ইজি টু ম্যানেজ। হ্যাঁ? সো আ ফাহমিদ এখানে কিভাবে একটা টেমপ্লেট ডেভেলপ করবে যে টেমপ্লেটটা ম্যানেজ করা ইজি হতো, সেই জায়গাটা নিয়ে সে যদি একটু এমফাসাইজ করতো এবং সেই জায়গাটা নিয়ে যদি সে একটু হাইলাইট করতো সুন্দর মতো, তাহলে হয়তো ক্লায়েন্টের একটা রেসপন্স পাওয়ার পসিবিলিটিটা তার এই ক্ষেত্রে বাড়তো। আরও এখানে বেশ কিছু কি ফ্যাক্টর কাজ করে থাকতে পারে এই জবে ফাহমিদের রিপ্লাই না পাওয়ার ক্ষেত্রে। ফার্স্ট অফ অল ক্লায়েন্ট খুঁজছে একজন এক্সপার্ট। সো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আসলে খুঁজবে এমন কাউকে যার অলরেডি প্রুভেন ট্র্যাক আছে আপওয়ার্কে। এখানে আমি ফাহমিদের প্রোফাইলটা যদি দেখি, দেখতে পাচ্ছি সে 13টা জব করেছে। সো এক্সপার্ট লেভেলের সাথে আসলে 13টা কমপ্লিটেড জবস আসলে সেইভাবে যায় না। আমি যদিও তার জব সাকসেস স্কোর বা অন্যান্য জিনিসগুলো দেখতে পাচ্ছি না স্ক্রিনশটে, বাট 13টা জব দিয়ে আসলে এক্সপার্ট লেভেলের যেই ক্রাইটেরিয়াটা বুঝে সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে না। সো এটা একটা রিজন হতে পারে। তারপর এই জব পোস্টটাতে আরও কোনো ফ্ল্যাগ ছিল কিনা, যে প্রতিটা জব পোস্টে কিছু ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে কে অ্যাপ্লাই করতে পারবে, কে অ্যাপ্লাই করতে পারবে না। সো সেখানে কোনো কিছুতে ফ্ল্যাগ ছিল কিনা ফাহমিদের প্রোফাইলের সাথে, সেটা একটা ম্যাটার করতে পারে তার রিপ্লাই না পাওয়ার ক্ষেত্রে। তো বিট করার ক্ষেত্রে এই ব্যাপারগুলোকে খুব ভালো মতো মাথায় রাখতে হবে যে আপনি হয়তো এক্সপার্ট, কিন্তু ক্লায়েন্ট যে এক্সপার্ট মিন করছে সেই এক্সপার্টটা কি আপনি আসলে না। আমি ধরে নিচ্ছি ফাহমিদ আসলে ক্লায়েন্ট যা চাচ্ছে তার সব কিছুই খুব সুন্দর মতো ভালো মতো দিতে পারবে, বা ক্লায়েন্টের এক্সপেকটেশনের চেয়েও ভালো দিতে পারবে, কিন্তু তার প্রোফাইলটা এখন এক্সপার্ট প্রোফাইল হয়নি। সো এই জায়গায় একটা কনফ্লিক্ট হচ্ছে, এবং এই কনফ্লিক্টের কারণে হয়তো ক্লায়েন্ট ইন্টারেস্টেড হয়নি তাকে রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে। আর বাকি কভার লেটারের যে ফল্ট অ্যান্ড সো অন সেগুলো কিন্তু আমি অলরেডি বললাম। সো আশা করি ফাহমিদ আপনি হয়তো কিছুটা ডিরেকশন পেয়েছেন আমার রিপ্লাইটা থেকে। যদি এই জায়গাগুলো নিয়ে আপনি আরেকটু কাজ করেন এবং প্রতিটা জবের ক্ষেত্রে কোন জায়গাটা আসলে কি ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটা নিয়ে যদি কাজ করেন, তাহলে হয়তো কভার লেটার থেকে বা জব বিট থেকে রেসপন্স পাওয়ার পসিবিলিটিটা বাড়বে। ওকে, চলে যাই হচ্ছে নেক্সট সাবমিশনে। এটা হচ্ছে শাহরিয়ার শাকিল। শাহরিয়ার শাকিল এই কভার লেটার এবং জব পোস্টের ডিটেলসটা দিয়েছে। সো দেখি এখানে আসলে কি বলছিল। এখানে হচ্ছে এলিমেন্টর এক্সপার্ট খুঁজছে, যে হচ্ছে রিডিজাইন করতে পারবে ওয়েব পেজকে এবং ইমিডিয়েট স্টার্ট করতে পারবে এমন কাউকে খুঁজছে। আর একটু পড়ে নিই ডিটেলসে। উই হ্যাভ সেভারাল পেজেস উইচ নিড টু বি রিডিজাইনড and also have bunch of new pages. You must be an expert with Elementor and must have a focus on page speed. We have carried out a lot of optimization on the website to make the load speed fast and need this to be reflected on the new pages. We're looking to start immediately. ওকে, আপওয়ার্কের বাইরে তারা জব প্রপোজাল অ্যাকসেপ্ট করছে না। সো সামারি যদি করি, সামারি হচ্ছে তারা এমন একজনকে খুঁজছে যে এলিমেন্টর এক্সপার্ট এবং তারা পেজ স্পিডটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ তারা অলরেডি তাদের ওয়েবসাইটটাকে খুব ভালো মতো অপটিমাইজ করেছে পেজ স্পিডের জন্য। সো তারা এই নতুন যে পেজগুলো অ্যাড করবে এবং রিডিজাইন করবে কিছু পেজ, সেই পেজগুলো যেন স্পিড অপটিমাইজড হয়, সেটা তারা খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। এবং তারা এমন কাউকে খুঁজছে যে ইমিডিয়েটলি স্টার্ট করতে পারবে, এবং এক্সপেরিয়েন্স লেভেল তারা খুঁজছে ইন্টারমিডিয়েট, মানে বিগিনারও না এক্সপার্টও না, মাঝামাঝি হলেই চলবে। সো শাকিলের প্রোফাইলটা আমার কাছে নেই, সো আমি বলতে পারছি না যে শাকিল কি এক্সপার্ট না ইন্টারমিডিয়েট নাকি বিগিনার লেভেলে ছিল। সো শাকিলের শুরুটা ঠিক আছে, হাই দিয়ে সে হচ্ছে ক্লায়েন্টের নাম দিয়েছে, হাই অমুক, আই সি you are looking for a skilled Elementor expert to redesign your website, and I'm confident that I am perfect for this job. You would be happy to know that my professional experience include designing and implementing web pages, user interfaces, and plugin for WordPress. I've been helping my clients to establish and fix their WordPress and past of it. আচ্ছা, এই যে প্রথম যেই প্যারাগ্রাফটা এখানে শাকিল লিখেছে,
এটা খুবই টেমপ্লেটিক একটা প্যারাগ্রাফ, যে আমি যদি ফার্স্ট সেন্টেন্সটাকে ধরি, ইউ উড বি হ্যাপি টু নো দ্যাট, এখানে আসলে ক্লায়েন্টের হ্যাপি হওয়ার কি আছে? হ্যাঁ, ক্লায়েন্ট এরকম 50টা 100টা প্রপোজাল পাবে। হ্যাঁ, সো আপনি এই কাজগুলা পারেন, এটাতে ক্লায়েন্টের হ্যাপি হওয়ার কি আছে? ক্লায়েন্ট আসলে হ্যাপি হওয়ার এখানে কিছু নাই। আপনাকে প্রমাণ করতে হবে যে ক্লায়েন্ট আপনার কাজ দিয়ে হ্যাপি হবে, আপনার কথায় হ্যাপি হয়ে আসলে লাভ নেই। এবং এই যে প্রথম যে প্যারাগ্রাফটা, প্রথম না সরি, সেকেন্ড যে প্যারাগ্রাফটা, মানে ইউ উড বি হ্যাপি টু থেকে শুরু করে পাস্ট সেভারাল ইয়ার্স, এই ৩ লাইন, যে এই লাইনটা খুবই টেমপ্লেটিক। এটা পড়লেই মনে হচ্ছে যে এই জিনিসটা আপনি বারবার রিইউজ করেন ডিফারেন্ট কভার লেটারে। হ্যাঁ, কারণ এখানে তার ডিজাইনের এক্সপেরিয়েন্স প্লাস হচ্ছে প্লাগইন অ্যান্ড ওয়ার্ডপ্রেস, এত কিছুর দরকার নেই। ক্লায়েন্ট খুঁজছে একজনকে যে এলিমেন্টর পারে। হ্যাঁ, এলিমেন্টর ওয়ার্ডপ্রেসেরই পার্ট, ক্লায়েন্ট অলরেডি সেটা জানে, আমিও জানি, আপনিও জানেন। সো এখানে আপনি ওয়ার্ডপ্রেস অ্যান্ড ওয়ার্ডপ্রেসের প্লাগইন নিয়ে কাজ করেন কিনা এটা আমাদের এখানে ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এলিমেন্টর খুব ভালো মতো পারেন, এবং এলিমেন্টর দিয়ে আপনি যে পেজগুলো ডিজাইন করবেন সেগুলো অপটিমাইজড হবে। সো আপনার এখানে উচিত ছিল এমফাসাইজ করা এলিমেন্টরকে নিয়ে, এবং আপনি পেজ স্পিডে একজন বস সেটা প্রমাণ করা। তো আপনি প্রথমের সেকেন্ড প্যারাগ্রাফের পরে আপনি হচ্ছে টেমপ্লেটিক যে সেকেন্ড প্যারাগ্রাফ, এটা পড়ার পরেই ক্লায়েন্ট আর আপনার পরের মেসেজ দেখবে কিনা আমি শিওর না, না দেখার চান্সই 90%। তারপরেও যদি আমি পরে একটু যাই, ইউ ক্যান সি দ্য ফলোইং এক্সাম্পল অফ মাই ওয়ার্ক। ক্লায়েন্ট কিন্তু কোথাও আপনার এক্সাম্পল চায় নাই যে আপনি কি কাজ করেছেন আগে, না কাজ করেছেন। সো এক্সাম্পলটা এখানে ক্লায়েন্টের জন্য ইম্পর্টেন্ট না। তারপরে যে সো আই হ্যাভ বিং মাই প্রোগ্রামিং স্কিল, have to bring my program skill, love of WordPress and eye for design to make your project successful. এটাও আরেকটা টেমপ্লেটিক লাইন। হ্যাঁ, এই লাইনটাও বোধহয় আপনি সব কভার লেটারে ব্যবহার করেন, বা মোস্ট অফ দ্য কভার লেটারে ব্যবহার করেন, কারণ এই জবের সাথে আসলে এই লাইনগুলো কোনোভাবেই আমি রিলেট করতে পারছি না। আর তারপর আই এম গ্রেটফুল ফর ইউর টাইম অ্যান্ড কনসিডারেশন অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু স্পিকিং উইথ ইউ ফার্দার অ্যাবাউট দিস জব। আই এম গোইং টু ওয়ার্ক ফর 40 ইয়ার্স পার উইক ফর ইউর প্রজেক্ট ইফ ইউ হায়ার মি ওয়ান্স। আপনার পুরো কভার লেটারটাই টেমপ্লেটিক। আপনি এই জবের জন্য স্পেসিফিক্যালি স্টাডি করে আপনি এই কভার লেটারটা লেখেন নাই। সো এটা আমি পড়ে বুঝতে পারতেছি, ক্লায়েন্ট পড়েও এটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবে যে আপনি এই ধরনের রিইউজ করা প্যারাগ্রাফ দিয়েই কভার লেটার দেন, এবং এই ধরনের রিইউজেবল বা টেমপ্লেটিক কভার লেটার দিয়ে কখনোই জব পাওয়া পসিবল না। হ্যাঁ, কালে ভদ্রে একটা দুইটা পেতে পারেন, বাট রেগুলার জব পেতে চাইলে এই ধরনের টেমপ্লেটিক কভার লেটার ইউজ করা যাবে না। আপনাকে এখানে এমফাসাইজ করতে হতো ক্লায়েন্ট যা জানতে চেয়েছে, আপনাকে এলিমেন্টর নিয়ে কিছু বললে আপনি বলতে পারতেন, আপনার এলিমেন্টরের এক্সপার্টিজ আপনি এক্সপ্লেন করতে পারতেন, প্রজেক্ট স্যাম্পল দিয়ে না। ক্লায়েন্টের এত সময় নেই আপনার 5টা প্রজেক্ট গিয়ে সে দেখবে, তারপর সেটার পেজ স্পিড দেখবে, পেজ র্যাঙ্কিং দেখবে, এত কিছু দেখার ক্লায়েন্টের সময় নেই। আপনাকে আপনার কথা দিয়ে বুঝাইতে হবে যে আপনি এলিমেন্টর খুব ভালো মতো পারেন, এবং এলিমেন্টর দিয়ে আপনি যা করেন সেই পেজগুলো অপটিমাইজড হয়। সো এই জায়গাটাকে আপনার এমফাসাইজ করা উচিত ছিল, রাদার দেন আপনি প্রোগ্রাম স্কিল দিয়ে কি করবেন, তারপর আপনার ওয়ার্ডপ্রেসের প্রতি আপনার ভালোবাসা আছে, এগুলো আসলে ক্লায়েন্টের কোনো দরকার নেই। সো নেক্সট টাইম যখনই কভার লেটার লিখবেন, ক্লায়েন্ট কি জানতে চেয়েছে, ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্ট, এবং ক্লায়েন্টের কি পয়েন্ট কি কি, সেই জায়গাগুলো নিয়ে সেগুলাকে এক্সপ্লেন করা, সেগুলোকে ব্রেক করা, এবং সেই জায়গাগুলো আপনি কিভাবে রিচ করবেন সেই জিনিসটা লিখবেন। যে আপনি এলিমেন্টরের যে এক্সপার্ট সেটা প্রুফ করার জন্য আপনি বলতে পারতেন যে আপনি এলিমেন্টরের এই জিনিস নিয়ে আপনি কাজ করেন, বা এই জিনিস নিয়ে আপনি কাজ করেছেন। এলিমেন্টর নিয়ে যদিও সব জায়গায় বলা উচিত না যে আপনি এত বছর ধরে কাজ করছেন, বাট আপনি যে এলিমেন্টর নিয়ে মোটামুটি অনেক কিছু পারেন, এরকম একটা কিছু আপনার মেনশন করা যেত এখানে। তারপর সেকেন্ডের হচ্ছে আপনি একটা হয়তো এক্সাম্পল দিতে পারতেন যে রিসেন্টলি আমি একটা কাজ করলাম, সেই এলিমেন্টর দিয়ে আমি একটা কাজ করেছিলাম, সেই কাজে আমার কি বলে এটাকে, আমরা পেজ স্কোর এত রিচ করেছে, আমাদের অপটিমাইজেশন করেছিলাম আমরা গুগল পেজ স্পিড যে র্যাঙ্কটা আছে সেখানে আমরা র্যাঙ্ক করেছি, জিটি ম্যাট্রিক্সে আমরা এ পেয়েছি স্কোর। হ্যাঁ, সো এইরকম কিছু হয়তো আপনি দিতে পারতেন যেন ক্লায়েন্ট একটু ইন্টারেস্টেড হয় যে না, ও হয়তো এলিমেন্টর নিয়ে কাজ করে এবং এলিমেন্টরে তার স্কোরিংটা সে করতে পারে, পেজ স্পিডের স্কোরটা সে মেনটেন করতে পারে। সো পেজ স্পিডের স্কোর এবং এলিমেন্টর পারা, এই দুইটা জিনিসকে যদি আপনি এমফাসাইজ করে একটা কভার লেটার লিখতেন তাহলেই হতো। তাহলে হয়তো বাকি জিনিসগুলো যদি ম্যাচ করতো, আপনার
যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাহলে হয়তো ক্লায়েন্ট থেকে একটা নক পেতে পারতেন। হ্যাঁ, এই টেমপ্লেটিক কভার লেটার বাদ দিতে হবে, নির্দিষ্ট জবের জন্য নির্দিষ্ট জব অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো নেক্সট কভার লেটার অ্যান্ড জব পোস্টিংয়ে যাই। ওকে, এইখানে হচ্ছে আরেফিন আলম শাহেদ। আচ্ছা, এটা হচ্ছে থ্রি ডি রেন্ডারিং নিয়ে, থ্রি ডি রিলেটেড একটা প্রজেক্ট, 3D renders of new packaging. I need 3D renders for 3 new packaging boxes styled with my branding. আচ্ছা, এখানে ক্লায়েন্ট খুবই মানে খুবই ছোট একটা জব পোস্ট দিয়েছে, তার 3D রেন্ডার লাগবে নিউ প্যাকেজিং বক্সের এবং তার ব্র্যান্ডিং নিয়ে, এবং সে এখানে মোস্ট প্রবাবলি মিস্টিক ড্রিমস একটা পিডিএফ দিয়েছে আর আনটেমড একটা পিডিএফ। সো এই পিডিএফগুলোতে কী আছে আমি যেহেতু দেখতে পাচ্ছি না, সো একটু বলাটা টাফ যে ক্লায়েন্ট আর কী কী ইনফরমেশন সেই পিডিএফগুলোতে প্রোভাইড করেছে, বাট গেস করা যাচ্ছে খুব সম্ভবত মিস্টিক ড্রিমস তার হয়তো তার ব্র্যান্ডিংয়ের কিছু, আনটেমডটাও তার ব্র্যান্ডিংয়ের কিছু হতে পারে, বাট এখানে হয়তো আর অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আছে যে ইনফরমেশনগুলো দেখলে হয়তো আরও বোঝা যেত যে আসলে আর কি কি ক্লায়েন্ট আসলে বুঝাতে চাচ্ছে জব পোস্টটাতে। সো এটাতে দেখি যে আরেফিন আসলে কিভাবে অ্যাপ্রোচ করেছিল এই জবটাতে, এবং এটা একটা ফিক্সড প্রাইসের জব, $100 দিবে ক্লায়েন্ট বলেই দিয়েছে। সো আরেফিন $100 এই কাজটা করতে চায় দেখি সে বিট করছে, বা হয়তো সে বাড়াতে পারে বা কমাতে পারে, ডিপেন্ডস অন সিচুয়েশন, বাট $100 কাছাকাছি একটা অ্যামাউন্ট হয়তো আরিফিনের জন্য ইজ ফাইন ফর দিস কাইন্ড অফ প্রজেক্ট, সেজন্য সে বিট করেছে। দেখি সে কি লিখেছে এখানে। Hi, I am able to do your job professionally. I am very interested to work on this project. I have 4 years of experience in. I attached a Flickr profile and 2 similar 3D boxes rendered with adding artwork as well. If you look at my Flickr profile, then hope you like to give me this job happily, and you will get about my experience in 3D modeling and rendering skill. So please see some past work that I had my profile. Please feel free to contact me to discuss details about the project. Not I am new at Upwork, but I have 20% job in another place. ওকে, ফাইন। তো এখানে হচ্ছে আরিফিনের ফার্স্ট, যদি একটা ফার্স্ট ফল্ট ধরি, একদম বেসিক ফল্ট যদি বলি, হাই এর পরে কমা দিয়েই সে কভার লেটার লেখা শুরু করছে। সো এখানে একটা এন্টার দিতে পারতো হাই এর পরে, যে বডিটা এক লাইন নিচ থেকে শুরু করা, হ্যাঁ, দেখতে সুন্দর লাগে, প্রফেশনাল লাগে। আচ্ছা, তারপরে সে শুরুই করেছে সে তার জবটা করতে পারবে প্রফেশনালি। আই এম ভেরি ইন্টারেস্টেড ওয়ার্ক ইন দিস প্রজেক্ট, এবং সে খুব ইন্টারেস্টেড, তার 4 বছরের এক্সপিরিয়েন্স আছে 3Dতে। সো এই কথাগুলো না বললেও হয়, এই কথাগুলা আসলে ক্লায়েন্টের কাছে আসলে অনেক রিপিটেটিভ, কারণ যদি 50টা জব একটা জবে যদি 50টা বিড আসে, সেখানে দেখা যায় যে 40 জন বা 45 জন এইভাবে শুরু করে। সো তখনই কি হচ্ছে, আপনি যখন 40 থেকে 45টা লেখাতে দেখছেন যে সবাই নিজেকে এক্সপার্ট বলছে, সবাই বলতেছে আমি 4 বছর 5 বছর ধরে কাজ করি, তো আলটিমেটলি আসলে কি সেই কভার লেটারগুলো দেখতে বিরক্ত লাগে, এবং তারা আগেই হচ্ছে ক্লায়েন্টের থেকে ফিল্টার্ড আউট হয়ে যায় যে এরা সব জেনেরিক। সো অন্যরকম কেউ কিছু, অন্যরকম কারো কোনো অ্যাপ্রোচ আছে কিনা, যাদের কাছ থেকে অন্যরকম অ্যাপ্রোচ পায়, হ্যাঁ, সেই প্রোফাইলগুলোর দিকে একটু চোখ যায় বেশি, বা তাদের সাথে কথা বলতে ইন্টারেস্ট ফিল হয়। সো এই জেনেরিক কথাবার্তাগুলোই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম আমাদের কভার লেটার লেখার ক্ষেত্রে। সো এই জেনেরিক কথাবার্তাগুলোকে অ্যাভয়েড করে কিভাবে হচ্ছে ক্লায়েন্টের নিডটাকে ফুলফিল করে একটা কভার লেটার লেখা যায়, সেই চিন্তাটা মাথায় রাখতে হবে। যদি এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ডিটেলস আমি খুব বেশি বুঝতে পারছি না, এখানে আরিফিন একটা ভালো কাজ করেছে, সে বলেছে যে সে 3D বক্সের রেন্ডার কিছু করেছে এবং সেই রেন্ডারগুলা দেখার কথা বলেছে, হুইচ ইজ ফাইন, হুইচ ইজ গুড। বাট এখানে একটা কথা বলছে যে আরিফিনের যদি ফ্লিকার প্রোফাইল ক্লায়েন্ট দেখে, তাহলে হ্যাপিলি তাকে জবটা দিয়ে দিবে। হ্যাঁ, মানে এই কথাটা একটু কেমন যেন, হ্যাঁ, এখন ক্লায়েন্ট এখানে চিন্তা করতে, মানে ক্লায়েন্ট চিন্তা করবে, ক্লায়েন্টের মন আপনি আসলে অলরেডি কি পড়ে ফেলতে পারছেন যে আপনার প্রোফাইল দেখলেই ক্লায়েন্ট আপনাকে খুশি হয়ে জব দিয়ে দিবে, মানে এটা তো হচ্ছে যে ওভার কনফিডেন্স হয়ে যাওয়া। হ্যাঁ, সো অ্যাপ্রোচটা এইরকম না হওয়াটা বেটার। হ্যাঁ, অ্যাপ্রোচটা হতে পারতো যে প্লিজ চেক মাই ফ্লিকার প্রোফাইল, আই হোপ ইউ
লাইক ইট, হ্যাঁ, এই ধরনের কিছু দিতে পারতেন। তুমি আমার ফ্লিকার প্রোফাইলটা দেখো, তুমি হয়তো লাইক করবে আমার কাজগুলা, হ্যাঁ। সো বা আমার ফ্লিকার প্রোফাইলটা দেখো, তুমি যে ধরনের কাজ করতে বলছো আমাকে সেই ধরনের কাজ আমি আগে করেছি। তারপরে নোট দিয়ে হচ্ছে উনি আরেকটা জিনিস এমফাসাইজ করেছে যে সে আপওয়ার্কে নিয়েও কিন্তু সে 200+ সাকসেসফুল জব করছে আরেক মার্কেট প্লেসে, হুইচ ইজ ইরেলেভেন্ট। এই জব পোস্টের ক্ষেত্রে এটার কোনো রেলেভেন্সিই নাই, এগুলো বলার কোনো দরকারই নেই। এগুলো হচ্ছে ক্লায়েন্টকে আপনি তখন বলতে পারেন যখন ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশন হচ্ছে, ক্লায়েন্ট আপনাকে নক দিয়েছে, মেসেজে কথা হচ্ছে, চ্যাট হচ্ছে, তখন আপনি বলতে পারেন যে দেখো আমি আপওয়ার্কে আমার প্রোফাইলটা খুব নতুন, কিন্তু আমার কিন্তু আসলে এক্সপিরিয়েন্স আছে অনেক দিনের, আমি কিন্তু অন্য মার্কেট প্লেসে বা অন্য কোথাও আমি অনেক কাজ করেছি, সেটা তখন বলতে পারেন। কিন্তু এগুলা হচ্ছে কভার লেটার, এগুলা অ্যাড করার কিছু নেই, এ ধরনের প্র্যাকটিস না করাই ভালো। এখানে আরেকটা ভালো জিনিস আরেফিন করেছে, সেটা হচ্ছে যে তাকে কন্ট্যাক্ট করতে বলেছে যে প্রজেক্টের ডিটেলস নিয়ে যদি আলোচনা করতে চায়। তো ওভারঅল হয়তো কিছু পয়েন্ট আরিফিনের ভালো আছে ওভারঅল কভার লেটারে, কিছু জেনেরিক জিনিসপত্র আছে। আর যেহেতু আমি পুরো জব পোস্টের পুরো সব কিছু আমি দেখতে পাচ্ছি না, তাই আসলে বলতে পারছি না যে ক্লায়েন্টের আর কোনো স্পেসিফিক কোনো কিছু চাওয়া ছিল কিনা, যে চাওয়াটার অ্যান্সারটা হয়তো আরিফিন অন্যভাবে করলে ক্লায়েন্টের কাছ থেকে রিপ্লাইটা পেত। সো এইখানে যদি আমি বলি যে আইডিয়ালি যদি অ্যাপ্লাই করতে হতো, সো জেনেরিক পার্টটা তাকে বাদ দিতে হতো, আর সে কিছু কোশ্চেন রাখতে পারতো ক্লায়েন্টের কাছে যে আমি এখন শিওর না অ্যাটাচমেন্টে কি ক্লায়েন্ট কোনো স্যাম্পল দিয়েছে কিনা। যদি কোনো স্যাম্পল না দিয়ে থাকে তাহলে কোশ্চেনটা হতে পারতো যে ক্যান ইউ শো মি অ্যান স্যাম্পল, হোয়াট কাইন্ড অফ বক্স ইউ ওয়ান্ট, অর তোমার বক্সের স্টাইলটা তুমি কেমন চাচ্ছ, বা তোমার ব্র্যান্ডিংটা কেমন, আমি কি একটু দেখতে পারি। কোনো একটা কোশ্চেন করা, কোনো একটা কিছু জানতে চাওয়া, হ্যাঁ, যে আপনি ক্লায়েন্টের জব পোস্টের ডিটেলস পড়েছেন এবং আপনি কিউরিয়াস এবং আপনি আরো ফার্দার কিছু ইনফরমেশন আপনার দরকার টু গিভ হিম আ বেস্ট কোয়ালিটি সার্ভিস। সো যখনই এ ধরনের অপশন আসবে যেখানে আপনার কোশ্চেন করা পসিবল, আস্ক দ্য কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনটা আস্ক করলে ক্লায়েন্টের কাছে একটা রিপ্লাই পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। সো এখানে হয়তো যেহেতু খুবই ছোট জব পোস্ট, সো আপনার এখানে অপশন ছিল যে কিছু কোশ্চেন অ্যাড করার, আর জেনারিক কথাবার্তাগুলো বাদ দিয়ে আপনার হয়তো আপনি ফ্লিকার লিঙ্ক দিতে চেয়েছেন, ফ্লিকার লিঙ্ক দিতে পারতেন, আপনি 3D বক্সের কাজ আগে করেছেন সেটা উল্লেখ করতে পারতেন, আর হচ্ছে কিছু কোশ্চেন অ্যাড করে দিতে পারতেন, এবং ফাইনালি যে তোমার সাথে আমি কথা বলতে চাই, সো আমরা একটা টাইম স্কেডিউল করে নিতে পারি কথা বলার জন্য। এই যে এতটুকু বলে আপনি শেষ করতে পারতেন, তাহলে হয়তো পসিবিলিটি একটু বাড়তো ক্লায়েন্টের কাছ থেকে একটা রিপ্লাই দেয়। আর বাকি ফিল্টারিংয়ের যে ব্যাপারগুলো থাকে সব জব পোস্টে, সেই ফিল্টারিং ক্যাটাগরিগুলো যদি ম্যাচ না করে তাহলে কিন্তু পসিবিলিটি কমে যায় আপনার রিপ্লাই পাওয়ার। সো সেগুলো ম্যাচ করার পরেই যদি আপনার কভার লেটারটা সুন্দর হয় তাহলে একটা রিপ্লাই পাওয়ার পসিবিলিটি থাকে। সো আপনার জন্য সাজেশনটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। সো সেই প্রসেসটা ফলো করলে হয়তো পসিবিলিটি একটু বাড়তো রিপ্লাইটা পাওয়ার। ওকে, সো নেক্সট জব পোস্টে যাই। মৃন্ময় সাদিক, অনেক বড় একটা কভার লেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। আচ্ছা, social media marketing, we would like to promote our comic blog on Facebook. The target is traffic. Our budget is $500 bi-weekly. তারা 2 সপ্তাহে $500 করে তাদের বাজেট। ফেসবুকে হচ্ছে তারা অ্যাড প্রমোট করতে চায়। We have a Facebook account. Let's just say that is empty. All will have to be done from scratch. We need an experienced person who can deliver some good result with $500. Okay. যদি আমার এক্সপার্টিস আসলে ফেসবুক ক্যাম্পেইন নিয়ে খুব একটা নাই, তারপরও দেখি আসলে জেনারেল ভাবে চিন্তা করলে তার কভার লেটারটা পড়ে একটু বোঝার চেষ্টা করি যে কি এখানে রং হয়ে থাকতে পারে। অনেক বড় একটা কভার লেটার দিয়েছে এখানে সাদিক। I did a little bit of research and found that Facebook has a good potential audience for your comic blog website, and the number is roughly 58 million in the US. আচ্ছা, ক্লায়েন্ট কি ইউএস এর ছিল? I'm not sure. এখানে দেখা যাচ্ছে না ক্লায়েন্ট আসলে কোন দেশের।
Actually, not all of them will be interested in your blog. As you will be beginning from scratch, let me tell you, your first priority should be bringing as many visitors as possible to the website. Again, not all that will have the website will read the blog fully. Those who read the blogs, the real visitors, you should be looking for. And so visitors, I need Facebook pixel installed on your website. So that you can capture people who are actually reading the blog. The second step would be to create lookalike audience from this visitor to find more potential visitors like them. আচ্ছা, অনেক বড় একটা রিপ্লাই লিখেছে এখানে সাদিক। সে কি কি করবে পুরো স্ট্র্যাটেজিটা সে অনেক বিস্তারিত এখানে লিখেছে যে এবং বেশ কিছু স্ট্যাটিস্টিক্স সে অ্যাড করেছে যে ব্লগে কত পার্সেন্ট ভিজিটর ভিজিট করবে, তার মধ্যে কত পার্সেন্ট হচ্ছে তার ব্লগ পড়বে, কত পার্সেন্ট পড়বে না। তারপর হচ্ছে ব্লগের মধ্যে হচ্ছে ফেসবুক পিক্সেল ইনস্টল করা, প্লাস হচ্ছে গুগল অ্যানালিটিক্স ইনস্টল করা, সো দ্যাট ক্লায়েন্ট যেন হচ্ছে ট্র্যাক করতে পারে তার ব্লগে কারা ভিজিট করছে বা না করছে সবকিছু। সবকিছু ঠিক আছে, তবে আমি যতটুকু বুঝতে পারলাম যে জব পোস্টটা ছিল আসলে ক্লায়েন্ট চাচ্ছে ফেসবুকে ক্যাম্পেইন করতে যেন তার ব্লগে মানুষ যায়। এখানে সাদিক যে কাজটা করেছে সে হচ্ছে কিভাবে ইউজার জেনারেট করা যায় সেই প্রসেসটা ডিসক্রাইব না করে সে বারবারই বলছে যে যেমন সে ফার্স্টেই একটা জায়গায় মেনশন করেছে যে your priority should be bringing many visitors possible to the website. Click audience. আচ্ছা না, সরি, হ্যাঁ ঠিক আছে, সে হচ্ছে দ্য প্রসেসে বলেছে যে টার্গেটিং অ্যাজ broad as possible and bringing as many visitors as possible to the website, spreading the visitors who are reading more than 50% of the blog. Separating the visitors who are reading more than 50% of the blog, creating lookalike audience to find out more similar audience, retargeting the audience who are reading the blogs when a new blog come. আচ্ছা, সে হচ্ছে স্টেপগুলোকে ব্রেক ডাউন করেছে সব, যে কি করতে হবে না করতে হবে, কিন্তু সে কিভাবে করবে সেই জায়গাটাতেই আমার মনে হয় যে একটু গ্যাপ রয়ে গেছে। যে ওভারঅল যে ক্যাম্পেইনটা যে রান করবে ফেসবুকে, সেই ক্যাম্পেইন রান করতে গেলে সে সেখানে কি জিনিসটার ইনপুট দিবে একদম স্ক্র্যাচ থেকে, যেহেতু তাদের একটা পেজ ডেভেলপ করা এবং সেই পেজটাকে প্রমোট করা এবং সেই পেজের কল টু অ্যাকশনটা হবে যে ওয়েবসাইটে যাওয়া, ভিজিটররা যেন ওয়েবসাইটে যায় ফেসবুক পেজ থেকে, সেই জায়গাটা কিভাবে ফুলফিল করবে আমার মনে হচ্ছে সেই জায়গাটাতে একটা বড় একটা গ্যাপ এখানে রয়ে গেছে। সেই গ্যাপটা আসলে এখানে পুরো এত বড় কভার লেটারের মধ্যেও আমার মনে হচ্ছে যে ক্লিয়ার না। সে বারবারই বলছে যে টার্গেট করতে হবে, যে অনেক বড় একটা নাম্বার অফ পিপলকে টার্গেট করতে হবে, তারপর সেখান থেকে পিপলকে সেপারেট করতে হবে, তারপর হচ্ছে সিমিলার অডিয়েন্স নিয়ে আবার কাজ করতে হবে, হ্যাঁ, আবার হচ্ছে সেই ভিজিটরকে আবার রিটার্গেট করে তাদেরকে আবারও হচ্ছে ব্লগে পাঠানোর ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, কিন্তু সেই কাজটা সে কিভাবে করবে ফেসবুক পেজ দিয়ে সেই জায়গাটাই কিন্তু এমফাসাইজ করা হয়নি, সেই জায়গাটা নিয়ে আসলে বলে নাই। সো এই জায়গাটাই একটা বিরাট একটা গ্যাপ এখানে রয়ে গেছে এবং অনেক বড় টেক্সট, এত বড় টেক্সট বা এত বড় স্ট্যাটস ক্লায়েন্ট পড়বে কিনা আমি শিওর না। সো সে শুধু প্রসেসটাকে ব্রেক করতে পারতো, হ্যাঁ, একটা ছোট্ট একটা গ্রিটিংস দিয়ে সে হচ্ছে একদম প্রসেসটাকে ব্রেক করতে পারতো এবং সে ফেসবুক ক্যাম্পেইনটা কিভাবে রান করবে সেই জায়গাটাকে যে নিয়ে যদি সে লিখতো, রাদার দেন ব্লগের মধ্যে অডিয়েন্স গিয়ে কী করতেছে না করতেছে সেই জায়গাগুলো না লিখে ক্যাম্পেইনটা কিভাবে চলবে এবং ক্যাম্পেইনটা কিভাবে চলা, মানে সে যেভাবে রান করতে যাচ্ছে সেভাবে রান করলে
এইরকম আউটকাম আসার একটা পসিবিলিটি আছে, সেই জায়গাটা যদি সে বলতো তাহলে মনে হয় বেটার হতো। যদিও এখানে সাদিক একটা পিডিএফ সাথে দিয়েছে ক্লায়েন্টকে, সেই পিডিএফ এর মধ্যে আসলে কি আছে আমি জানি না, সো বলতে পারছি না যে সে সেই ব্রেকডাউনটা সেখানে করেছে কিনা। রেজাল্টের ডিটেলস সে সেখানে বলছে যে বলেছে, এবং তার চার্জ রেটটা সে দিয়েছে আওয়ারলি রেট। সো ওই পিডিএফটা আমি দেখতে পাচ্ছি না, সো ওইখানে আসলে কি বলেছে আমি শিওর বলতে পারছি না। আর পিডিএফটা নিয়ে যদি বলি, পিডিএফ এর নেমিংটা আসলে সুন্দর হওয়া দরকার ছিল। আনটাইটেল স্প্রেডশিট, একদমই আনপ্রফেশনাল। আনটাইটেলড নাম দিয়ে কোনো কিছু দেওয়া ঠিক না। সো এখানে যে যদি ক্লায়েন্টের যেহেতু যদি প্রোডাক্টটার নাম থাকে তাহলে সেই নাম দিয়ে দিতে পারতো, অথবা ক্লায়েন্টের নাম দিয়ে দিতে পারতো স্প্রেডশিটটা, সেটা একটু আর প্রফেশনাল হতো। সো যতটুকু ইনফরমেশন থেকে আমি যা বুঝলাম তার উপরে আমি চেষ্টা করলাম যে আমার আইডিওলজি থেকে জিনিসটাকে ব্রেক ডাউন করার এবং কোন জায়গাগুলোতে এমফাসাইজ করা যায় সেটা বলার। সো আমি জানি না কতটুকু অ্যান্সার করতে পেরেছি সাদিকের কভার লেটার নিয়ে যে কোয়েরি ছিল সেই কোয়েরিটা। যেহেতু আমি ফেসবুক ক্যাম্পেইন নিয়ে খুব একটা এক্সপার্ট না, তো পুরো জিনিসটা বুঝে আমার বলাটা একটু টাফ। বাট কভার লেটারটা আর একটু ছোট করা, স্টেপগুলোকে আর একটু প্রিসাইসলি ব্রেক ডাউন করা, এবং মেইন যে গোলটা জবের, সেই গোলটাকে নিয়েই কভার লেটারটা লেখা দরকার ছিল, রাদার দেন অনেক ইনফরমেশন। সেই জায়গাটা নিয়ে কাজ করলে হয়তো একটা বেটার রেজাল্ট আসতে পারতো। নেক্সট হচ্ছে রিমন, আব্দুর রাজ্জাক রিমন। দেখি তার জব পোস্টটা কি ছিল, ডাটা কালেকশন, সো লিড কালেকশন টাইপের কিছু হবে। We have a list of 140 investors in an Excel file with hyperlinks to their website. We have added 3 additional criteria columns to the Excel file. This includes investor invest in healthcare, does invest in new companies, minimum revenue amount required to invest. Some research to this website to identify the other 3 criteria and enter that feedback into the respective columns. Okay, data collection বা রিসার্চার খুঁজছে এবং তাদের স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া আছে। 3টা কোশ্চেনের অ্যান্সার বের করতে হবে ডিফারেন্ট ওয়েবসাইটে গিয়ে। অ্যাকচুয়ালি 140টা ওয়েবসাইটে গিয়ে 3টা কোশ্চেনের অ্যান্সার বের করতে হবে প্রতিটা ওয়েবসাইটের জন্য। এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। এবং তাদের একটা এক্সেল ফাইল আছে, এক্সেল ফাইলে কলাম করা আছে, সেই কলামে সেই উত্তরগুলা লিখতে হবে ফাইন্ড আউট করে। সো দেখি এখানে রিমন কিভাবে অ্যান্সার দিয়েছে। গ্রিটিংস, through online research I'll be able to collect your data collection. আচ্ছা, গ্রিটিংস। আচ্ছা, গ্রিটিংস শব্দটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট বা সুন্দর লাগে না। এখানে হাই দিয়ে ক্লায়েন্টের নামটা যদি বের করা যেত সেটা দেওয়াটা বেটার হতো, বা হাই দেওয়া যেতে পারে। তারপর বলছে থ্রু অনলাইন রিসার্চ আই উইল বি এবল টু কালেক্ট ইউর ডাটা কালেকশন। আচ্ছা, আপনি অনলাইন রিসার্চ করেই বের করবেন। সো এটা এখানে এক্সট্রাভাবে বলার কিছু নাই যে আপনি অনলাইন ডাটা রিসার্চ করে তার ডাটা বের করে দিতে পারবেন। সো এই লাইনটা পুরোটাই আননেসেসারি। দ্যাট কাইন্ড অফ ইনফরমেশন আই উইল প্রোভাইড ইউ। আমি আসলে বুঝতে পারলাম না আসলে কি মিন করছে এখানে, দ্যাট ক্যান প্রোভাইড ইউ। আচ্ছা, সে বুঝাতে চেয়েছে কি ধরনের ইনফরমেশন সে প্রোভাইড করতে পারবে। আচ্ছা, সেন্টেন্স মেকিংটাতে একটু প্রবলেম আছে, এটাকে একটু রিএমফাসাইজ করা যেত যে আই ক্যান প্রোভাইড ইউ দ্য ফলোয়িং কাইন্ড অফ ইনফরমেশন। হ্যাঁ, সো তারপরে সে হয়তো দিতে পারতো। এবং এইখানে লাইন ব্রেকটাও ঠিক মতো নাই, 3টে স্টার দিয়ে সে হচ্ছে যে কোশ্চেনগুলা ব্রেক করার চেষ্টা করেছে, কিন্তু পড়তে গেলে আসলে কষ্ট হচ্ছে। এগুলো আসলে লাইন ব্রেক দিয়ে 3টা লাইনে আলাদাভাবে লেখা দরকার ছিল, বা 1 2 3 দিয়ে লেখা দরকার ছিল, অথবা বুলেট দিয়ে লেখা দরকার ছিল। ডাজ দিস ইনভেস্টর ইনভেস্ট ইন হেলথ কেয়ার, ইয়েস অর নো। আচ্ছা, তো ক্লায়েন্টের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনটা সে লিখেছে ডাজ দিস ইনভেস্ট ইন নিউ কোম্পানি, সে ইয়েস অর নট। সে ইয়েস অর নো দিয়ে অ্যান্সার বের করতে পারবে। মিনিমাম রেভিনিউ অ্যামাউন্ট ইকুয়াল টু ইউজ ক্রাঞ্চ বেস গুগল টু কালেক্ট দিস কাইন্ড অফ ইনফরমেশন। এবং থার্ড কোশ্চেন কি পরিমাণ ইনভেস্ট করবে সেটাও সে বের করতে পারবে, এবং তার জন্য সে কোন ধরনের টুলস ইউজ করবে সেটা বলেছে। This is your requirement. It would be better for me to get all the information by visiting the website. I have
no question, your requirement is understandable, it will take maximum 3 days to complete the job. আচ্ছা, সো ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। তারপরে সো এখানে একটু সেন্টেন্স মেকিং একটু প্রবলেম আছে, সাজানোতে একটু প্রবলেম আছে কভার লেটারে। তো এখানে যেই ব্যাপারটা বলতে পারতো যে আমি তোমাকে এই ধরনের ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারবো। এক নম্বর হচ্ছে তোমার কোশ্চেন ছিল যে ইনভেস্টর হেলথ কেয়ার ইনভেস্ট করে কি না। ইয়েস, আমি এই কোশ্চেনটার উত্তর বের করতে পারবো। তারপর সেকেন্ড কোশ্চেনটার উত্তর, হ্যাঁ আমি এই কোশ্চেনটার উত্তরও বের করতে পারবো। এবং থার্ড, এই কোশ্চেনটার উত্তরও আমি বের করতে পারবো, এটার জন্য আমি এই টুলসগুলো ইউজ করব। দ্যাটস ইট। এইভাবে ব্রেক করে অ্যান্সারগুলো দিতে পারতো। তারপর হচ্ছে আই উইল ডু দিস অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্টস। অলরেডি আপনি এমফাসাইজ করে ফেলছেন যে আপনি ওই 3টা কোশ্চেন অ্যান্সার বের করতে পারবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি এখানে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্টস সেটা না দিয়ে এখানে হয়তো এই কথাটা না দিলেও হতো, বা অন্য কিছু হয়তো দেয়া যেত। এই মুহূর্তে মাথায় আসছে না কি দেয়া যেত। তারপর ইট উড বি বেটার ফর মি টু গেট অল দ্য ইনফরমেশন বাই ভিজিটিং দ্য ওয়েবসাইট। এই কথাটার আসলে কোনো মিনিং নেই এখানে, বা রিলেভেন্ট না। আপনি অবশ্যই সেই ওয়েবসাইটে ভিজিট করে এই ইনফরমেশনগুলো নেবেন। সো এবং এটা ক্লায়েন্ট আপনাকে বলেও দিয়েছে যে ওয়েবসাইটে ভিজিট করে ইনফরমেশনগুলো আপনাকে কালেক্ট করতে হবে। সো এটা আবারও বলার কিছু নাই। I have no question, your requirement is understandable. No, this portion is fine, যে আপনি এই জায়গাটা বলতে পারতেন যে your requirement is very clear and I have no further question for the time being, but if I have any question I will ask you if we continue the work. এইভাবে হয়তো আপনি দিতে পারতেন ব্যাপারটা। তারপর হচ্ছে যে যদিও ক্লায়েন্ট এখানে জানতে চায় নাই যে কতদিন সময় লাগবে, সো আগ বাড়ায় বলার দরকার নাই যে আমার 3 দিন লাগবে, 4 দিন লাগবে। ক্লায়েন্ট কি কোথাও এখানে চাইছে, কোথাও এখানে বলে নাই। সো ডেটা এখানে মেনশন করার দরকার ছিল না। সো এখানে ওয়েটিং ফর ইউর রিপ্লাইয়ের জায়গায় আপনি এটা দিয়েছেন, দ্যাট ইজ ফাইন। বা দিতে পারতেন যে লেট মি নো হোয়েন ইউ ক্যান স্টার্ট দ্য জব, বা এইরকম যে এমন একটা কিছু দেয়া যে জিনিসটা হচ্ছে ক্লায়েন্টকে একটু পুশ করে যেন আপনাকে একটা রিপ্লাই দেয়। সো ওভারঅল হচ্ছে সাজানোতে কিছু প্রবলেম আছে, কিছু সেন্টেন্স মেকিংয়ে কিছু প্রবলেম আছে আপনার, যেগুলো আমি অলরেডি ডিসকাস করলাম। সেই জায়গাগুলো নিয়ে একটু কাজ করেন। অ্যান্ড কোনো অপশন থাকলে ক্লায়েন্টকে একটু পুশ করেন যেন ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই দেয়। রিপ্লাই দেওয়ার মতো কোনো একটা কিছু রেখে দেয়া। হ্যাঁ, সো এই জায়গাগুলো নিয়ে যদি একটু কাজ করেন, এবং গ্রিটিংসটাতে আপনার প্রবলেম ছিল, গ্রিটিংসের জায়গায় হাই দেয়ার বা হাই দিয়ে নেম বা হ্যালো দিয়ে নেম, ক্লায়েন্টের নেমটা একটু বের করে নিয়ে সেটা দিলে আর একটু প্রফেশনাল লাগতো। আচ্ছা, আব্দুর রাজ্জাক রিমনের 2টা ছিল, আমি একটা অলরেডি গো থ্রু করলাম। সময় আসলে অলরেডি প্রায় 50 মিনিটস হয়ে গেছে, সো আমি তার সেকেন্ডটা স্কিপ করলাম। আমি সম্রাটের একটা জব পোস্ট অ্যান্ড কভার লেটার দেখছি এখন। একটু পড়তে কষ্ট হচ্ছে, আপনারা যে স্ক্রিনশট দিয়েছেন মোবাইল থেকে বা ছোট আকারে দেওয়াতে টেক্সটগুলো আসলে স্পষ্ট বোঝা যায় না। আচ্ছা, এটা লিড জেনারেশন রিলেটেড একটা জব পোস্ট। looking email finding lead generation expert. We already have a list of contact names and LinkedIn URL. We need some to extract the right lead to each contact. Okay, আচ্ছা, এখানে হচ্ছে লিড জেনারেট করতে হবে, তাদের কাছে একটা কন্ট্যাক্ট নেম এবং তাদের কিছু পার্সনের কন্ট্যাক্ট নেম এবং লিঙ্কডইন ইউআরএল আছে, সেখান থেকে হচ্ছে রাইট লিডটা কালেক্ট করতে হবে। ওকে, এটার বাজেট হচ্ছে $40, ক্লায়েন্ট বাজেট হচ্ছে $50 ছিল। এখানে সম্রাট বিট করেছে $40-এ, এবং সে কভার লেটারে লিখেছে, হ্যালো, আই রেড ইউর জব ডিসক্রিপশন, আই ক্যান ডু দিস প্রজেক্ট, I'm a professional email funder on LinkedIn. Please give me your project. I'll provide 100% valid lead as a freelance customer. The goal to success. I am waiting for your message. Okay. এখানে
কভার লেটারটাকে আমি যদি চিন্তা করি যে সম্রাট হচ্ছে ইমেল লিস্ট বিল্ড করার মানে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ইমেল লিস্ট বিল্ড করার জন্য এই জব পোস্ট, সেটা পড়েই সে এই রিপ্লাইটা দিয়েছে। এক নম্বর এটা আমি চিন্তা করতে পারি, কাছাকাছি যায়। আবার যদি আমি জেনারিকভাবে চিন্তা করি যে এটা খুবই কমন একটা রিপ্লাই যে কোনো কভার লেটারের। হ্যাঁ, আমি যদি জব পোস্টটা না দেখি যদি আমি শুধু তার কভার লেটারটা পড়ি, আই রেড ইউর জব ডিসক্রিপশন, খুবই জেনারিক একটা কথা। আই ক্যান ডু দিস প্রজেক্ট, এটাও যে কোনো প্রজেক্টের মানে যে কোনো কভার লেটারে এই দুটো লাইন দেওয়া যায়। আই এম এ প্রফেশনাল ইমেল ফাইন্ডার অন লিঙ্কডইন, যে লিড জেনারেশন করে তারা সাধারণত লিঙ্কডইন মোস্ট কমন লিড জেনারেশনের জন্য ইউজ করে। সো এই লাইনটাও খুব কমন, মানে যে কোনো কভার লেটারে প্রথম 3টা লাইন লেখা যাবে। প্লিজ গিভ মি ইয়োর প্রজেক্ট, 4টা লাইনই হচ্ছে যে কোনো কভার লেটারে লেখা যাবে। আই উইল প্রোভাইড 100% ভ্যালিড লিড, 5th লাইন এটাও যে কোনো কভার লেটারে লেখা যাবে। অ্যাজ এ ফ্রিল্যান্সার কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল টু সাকসেস, এই লাইনটার সেন্টেন্সটা ভুল, সেন্টেন্সটা মিনিংফুল না, তবে এই লাইনটাও যে কোনো কভার লেটারে দেওয়া যাবে। আই এম ওয়েটিং ফর ইউর মেসেজ, এই লাইনটাও যে কোনো কভার লেটারে দেওয়া যাবে। তো সম্রাট, আমার মনে হয় আপনি অলরেডি বুঝতে পেরেছেন যে আপনার প্রবলেমটা কভার লেটারের কোথায়। কভার লেটারে আপনি যে লাইনগুলো ইউজ করেছেন একদম জেনারিক, এই হুবহু এই লাইনগুলো আপনি অন্য লিড জেনারেশনের কভার লেটারেও যদি লেখেন সেটা সেটাতেও এটা ম্যাচ করবে। হ্যাঁ, মানে এই জব পোস্টের জন্য অ্যাগেনস্টে একটা শব্দও নাই যে শব্দটা আপনি যে জব পোস্টটা পড়ে এই কভার লেটারটা লিখেছেন সেটা বোঝা যাবে। সো এই জায়গাটাতেই প্রবলেম। আপনার উচিত ছিল এখানে যে ক্লায়েন্টের যে জব রিলেটেড ক্লায়েন্টের যে জবটা সেটার সাথে অ্যাডজাস্ট করে কিছু লাইন অ্যাড করা, যে লাইনগুলো পড়লে ক্লায়েন্ট বুঝবে যে না আপনি তার জব পোস্টটা পড়েছেন, পড়ে আপনি এই কভার লেটারটা লিখেছেন। সো মেইন প্রবলেমটা হচ্ছে এই জায়গাতেই। আর তারপরে ক্লায়েন্ট এখানে খুঁজছে হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল খুঁজছে এক্সপার্ট। তো আপনি আপনার প্রোফাইলটা কি এক্সপার্ট প্রোফাইল না বিগিনার প্রোফাইল, এটা একটা ম্যাটার করবে এখানে আপনার জব রিপ্লাইটা পাওয়ার ক্ষেত্রে। আর আমি যদি আপনার কভার লেটারটা কীরকম হতে পারতো সেটা যদি একটু চিন্তা করে বলার চেষ্টা করি তাহলে একটু দেখি কীরকমভাবে হয়তো আমি লিখতাম। আমি হয়তো ক্লায়েন্টের নামটা বের করার চেষ্টা করতাম ফার্স্ট অফ অল। সো প্রথমে তার নামটা দিতাম, হ্যালো অমুক। সো ওই নামটা দেখলেও কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারতো যে না তার মানে ও তো একটু রিসার্চ করেছে আমাকে নিয়ে অথবা এই জব নিয়ে সে আমার নামটা বের করেছে, তার মানে সে জবটা পড়ার জবের ডিটেলসটা সে হয়তো পড়েছে। সো এটা একটা ফার্স্ট ইমপ্রেশন আপনাকে দিত ভালো। সো আমি ট্রাই করতাম অবশ্যই নামটা বের করার। সো হ্যালো অমুক দিয়ে হয়তো শুরু করতাম। তারপরে আচ্ছা, এখানে আপনি দিতে পারতেন তারপরে যে উই অলরেডি হ্যাভ এ লিস্ট অফ কন্ট্যাক্ট নেমস অ্যান্ড লিঙ্কডইন ইউআরএল। এখানে আপনি দিতে পারতেন যে এরকম যে দ্যাটস গ্রেট দ্যাট ইউ অলরেডি হ্যাভ দ্য কন্ট্যাক্ট নেমস অ্যান্ড লিঙ্কডইন ইউআরএল অ্যান্ড উইল নিড টু মোস্ট প্রবাবলি তারা রাইট লিড চাচ্ছে, ইমেইলের লিড চাচ্ছে, যেহেতু টাইটেলে বলা আছে বিল্ড ইমেল লিস্ট। অ্যান্ড I can do the job like or I can help you to find the correct email related to the LinkedIn profile by using these tools, or আপনি ম্যানুয়ালি করবেন না টুলস দিয়ে করবেন সেই জিনিসটা মেনশন করে দিতে পারতেন যে তোমার অলরেডি নেম এবং লিঙ্কডইন ইউআরএল আছে, এটা দ্যাটস গ্রেট, খুবই ভালো, এবং আমি সেই লিঙ্কডইন প্রোফাইলগুলোকে ইউজ করে অবশ্যই আমি তোমার জন্য কারেক্ট লিড বের করে নিয়ে আসতে পারবো, এবং কারেক্ট লিড বের করার জন্য আমি অমুক টুলটা ইউজ করি বা আমি এই প্রসেসটা ফলো করি, এবং তোমার জবের ক্ষেত্রে আমি এই প্রসেসটা ফলো করবো, এবং আমার এই প্রসেস ফলো করে আমি 90% বা 95% বা 100% ভ্যালিড ইমেল এখন পর্যন্ত বের করে নিয়ে আসতে পারছি। সো দেখেন আপনার অ্যাপ্রোচটাতেই কিন্তু তখন মনে হতো যে না আপনি এই জবের জন্য আপনি কভার লেটারটা লিখেছেন এবং ক্লায়েন্ট যা চায় সেই জিনিসগুলো আপনি আসলেই জানেন। সো এই জেনারিক কভার লেটারটাই হচ্ছে মেইন কারণ আপনার রিপ্লাই না পাওয়ার। নেক্সট হচ্ছে নায়েম রহমান, তার লাগবে হচ্ছে নিড ওয়ার্ডপ্রেস ডেভেলপার ফর ট্রান্সফার দ্য ওয়েবসাইট, transfer site server to another server without losing a link or navigation structure and SEO। এক্সপার্ট লেভেলের একজন
ডেভেলপার খুঁজছে যে হচ্ছে সাইট ট্রান্সফার করতে পারবে একটা ওয়ার্ডপ্রেস সাইট এক সার্ভার থেকে অন্য সার্ভারে, এবং কোনো নেভিগেশন স্ট্রাকচার এসইও বা কোনো কিছু যেন লুজ না হয়। এই প্রজেক্টের জন্য বাজেট হচ্ছে ক্লায়েন্টের মাত্র $5। মেবি এটা একটা প্লেস হোল্ডার বাজেট ক্লায়েন্ট দিয়েছে। আর দ্যাটস ইট। এই ছিল ক্লায়েন্টের কাছ থেকে ডিটেলস পাওয়া, যতটুকু দেয়া ক্লায়েন্ট দিয়েছে কভার জব পোস্টে। সো এটার দেখি কভার লেটার নাম কিভাবে লিখেছে। Hi, you want to transfer a WordPress site from one server to another without losing any navigation structure and SEO. I'll do this for you now. Need your current server access and new server where you want to transfer the site access. Best regards, Naim. ওকে, একদম স্ট্রেট ফরওয়ার্ড যা চেয়েছে সে সেটা করবে, এবং তার জন্য তার কি লাগবে সেই জিনিসটা সে বলেছে, ফাইন। তারপর কিছু অ্যাডিশনাল কোশ্চেন ছিল ক্লায়েন্টের। সো সেই অ্যাডিশনাল কোশ্চেনগুলোর উত্তরও নাইম দিয়েছে, দেখি কি উত্তর দিয়েছে। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট দ্য জব ডিসক্রিপশন? আই হ্যাভ নো কোশ্চেন, জাস্ট মেক দ্য বাজেট a little bit higher because quality works needs some time and money. আচ্ছা, do you have suggestion to make this project transparent? Just give me the access and be tense free. I'll run successfully. What challenging part of this job are you most experienced in? Website files and folder download and upload to the server take time, nothing else. আচ্ছা, সাধারণত দেখা যায় যে এই ধরনের যেই জব পোস্টগুলো থাকে, যেগুলোতে হচ্ছে যে অ্যাডিশনাল কোশ্চেন থাকে, দেখা যায় ক্লায়েন্ট আসলে খুব একটা এক্সপেরিয়েন্সড হয় না, নতুন ক্লায়েন্ট হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তারাই এ ধরনের কিছু টেমপ্লেটিক কোশ্চেন অ্যাড করে। সো এই জবটাও মনে হচ্ছে খুব সম্ভবত কোনো টেমপ্লেটিক জব, যে ক্লায়েন্ট হয়তো খুব নতুন, সে জব পোস্ট করেছে এবং সাথে এই যে অ্যাডিশনাল 3টা কোশ্চেন দিয়েছে, এই 3টা কোশ্চেন আসলে ডাজন্ট ম্যাটার অ্যাট অল। এইগুলোর উত্তরগুলো আসলে অনেক ক্ষেত্রেই জব পোস্টের সাথে রিলেভেন্টও হয় না, দেওয়ার মতোও হয় না। হ্যাঁ, সেখানে হচ্ছে আমরা প্লেস হোল্ডার টাইপ অফ টেক্সট দিয়ে আমাদের রিপ্লাই দিতে হয়। হ্যাঁ, সো এখানে সেম ব্যাপারটাই ঘটেছে, এবং এই ধরনের কাজের কনভার্সনটাও দেখা যায় অনেক কম। সো এইটা একটা কারণ হতে পারে যে এই জবের কনভার্ট না হওয়ার একটা রিজন এটা হইতে পারে। আর যদি আমি স্পেসিফিক্যালি বলি যে কভার লেটারে কোথায় ইমপ্রুভ করা সম্ভব, সেটা হচ্ছে যে হাইয়ের পরে কমা, তারপরে হচ্ছে একটা লাইন ব্রেক দিতে হবে অবশ্যই। দেখার একটা সৌন্দর্য আছে কভার লেটারের। অ্যান্ড ইউ ওয়ান্ট টু ট্রান্সফার, ইউ এর ওয়াইটা বড় হাতের। হ্যাঁ, দিজ আর নট ইম্পর্টেন্ট বাট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে এই সেন্সে যে আপনার কভার লেটারটার লুকটা, অ্যাপিয়ারেন্সটা যেন প্রফেশনাল হয়, সেই সেন্সে এটা ইম্পর্টেন্ট। ইউ ওয়ান্ট টু ট্রান্সফার আ ওয়ার্ডপ্রেস সাইট ফ্রম ওয়ান সার্ভার টু অ্যানাদার। সো এইখানে আপনি কিছু জিনিস অ্যাড করতে পারতেন। হ্যাঁ, আপনি হয়তো প্রথমে বলতে পারতেন ইয়েস আই ক্যান ডু দ্য জব, লাইক এরকম কিছু দিতে পারতেন, ইয়েস ইয়োর এসইও স্ট্রাকচার উইল বি ইনট্যাক্ট when I will migrate it from one server to another. এখানে আপনি 2টা কোশ্চেন অ্যাড করতে পারতেন। এক হচ্ছে যে তোমার কারেন্ট সাইটটা কোথায় হোস্ট করা আছে, অ্যান্ড সেকেন্ডারি হচ্ছে যে তুমি নতুন যে সার্ভারে হোস্ট করবা সেটা কোন ধরনের সার্ভার। এখন হতে পারে ক্লায়েন্টের কারেন্ট সাইট আছে একটা সি প্যানেল বেসড সাইট, সে সেখান থেকে মুভ করতে যাচ্ছে AWS এ অথবা ক্লাউড বেসড কোনো কিছুতে, বা এমন কোনো সার্ভারে যেটা কন্ট্রোল প্যানেলের সাথে আপনি পরিচিত নাও হতে পারেন। হ্যাঁ, সো বেশ কিছু ইস্যু কিন্তু এখানে আছে। সো এই ইস্যুগুলা কিন্তু আপনি রেজ করতে পারতেন যে তুমি এখন কোথায় আসো, কোন সার্ভারে আসো, কোন সার্ভারে যাবা। সো এই কোশ্চেনগুলো যখন আপনি করতেন তখন আলটিমেটলি হয়তো কি ক্লায়েন্ট আপনার কোশ্চেনগুলো পড়লে বুঝতে পারতো যে না, আপনি ডিটেলসটা পড়ছেন তার জবের, এবং কিছু জিনিস আপনার জানতে হবে। ক্লায়েন্টের মাথায় তখন কাজ করতে হবে, আচ্ছা এই জিনিসগুলো না দিলে তো একজন মুভ করতে পারবে না আমার সাইটকে। সো ক্লায়েন্টের একটা রিপ্লাই দেওয়ার পসিবিলিটি বাড়তো, বা ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কও আপনি জানতে চাইতে পারতেন যে, সো কারণ লিঙ্ক দিয়েও আপনি চেক করতে পারতেন কোন সার্ভারে হোস্ট করা আছে, হ্যাঁ, কোন ধরনের সার্ভার আছে এটা হোস্ট করতে পারতেন না, বা কোন হোস্টিং প্রোভাইডারের কাছে আছে এটার একটা আইডিয়া নিতে পারতেন। সো আপনি এখানে 2টা কোশ্চেন অ্যাড করতে পারতেন, সেই জায়গাতে আপনার পসিবিলিটি বাড়তো যে ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই ব্যাক দেওয়ার, যে কোন সার্ভারে আছো তুমি এবং কোন সার্ভারে মুভ করবা, এবং এই 2টা কোশ্চেনের পরে যে আমাকে যদি এই ডিটেলসগুলো দাও তাহলে আমি তোমার জন্য এই জবটা মানে সাইটটা মুভ করে দিতে পারবো, এবং তোমার এসইও অ্যান্ড এভরিথিং উইল বি ইনট্যাক্ট, কোনো কিছুতে কোনো সমস্যা হবে না। আর আপনি যে জেনারিক কোশ্চেনগুলোর যে রিপ্লাই দিয়েছেন সেই কোশ্চেনগুলোতে কিছু জিনিস অমিট করা যেত, যেমন ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট দ্য জব ডিসক্রিপশন, আই হ্যাভ নো কোশ্চেন, দ্যাট ইজ এনাফ। এরপর আর দরকার নেই যে
জাস্ট মেক দ্য বাজেট আ লিটল বিট হায়ার, কোয়ালিটি ওয়ার্ক, টাকার মানে এগুলোর দরকার নাই তো আপনার, যে ক্লায়েন্টকে বুঝানোর দরকার নাই, ক্লায়েন্টকে আপনার এডুকেট করার দরকার নাই যে কোয়ালিটি ওয়ার্কের জন্য তোমাকে স্পেন্ড করতে হবে, হ্যাঁ? এগুলা বলার ক্লায়েন্টকে কোনোই দরকার নেই আপনার। সো নো, আই হ্যাভ নো কোয়েশ্চেন, এভরিথিং ইজ ক্লিয়ার। অথবা আপনি এইখানে কোশ্চেন দিতে পারতেন যে আমার সার্ভারের ইনফরমেশন দরকার, তুমি কোন সার্ভারে আছো, কোন সার্ভারে যাবা, হ্যাঁ? এইখানে দিতে পারতেন, অথবা কভার লেটারে আপনি কোশ্চেনগুলো অ্যাড করতে পারতেন। সো আপনার কোশ্চেন নাই কেন? আপনার অবশ্যই কিছু কোশ্চেন আছে। এখন আপনি এখানে বললেন আপনার কোশ্চেন নাই, আপনাকে জব দেওয়ার পর আপনি জিজ্ঞেস করবেন যে তোমার সার্ভার ডিটেলস দাও, এটা ডিটেলস দাও, এটা ডিটেলস দাও। সো জব পাওয়ার আগেই আপনার জেনে নেওয়াটা ভালো কোনো কোশ্চেন থাকলে, এবং এখানে স্পেসিফিক্যালি ক্লায়েন্ট আস্ক করছে কোনো কোশ্চেন আছে কিনা। সো আপনি এখানে কোশ্চেনগুলো অ্যাড করতে পারতেন এবং তাতে করে আপনার রিপ্লাই পাওয়ার পসিবিলিটি বাড়তো। ডু ইউ হ্যাভ সাজেশন টু মেক দিস প্রজেক্ট সাকসেসফুলি? এখানেও আসলে সাজেশন দেওয়ার মতো তেমন কিছু নাই। এখানেও হচ্ছে যে লাইক জাস্ট গিভ মি দ্য অ্যাক্সেস অ্যান্ড বি টেন্স ফ্রি। টেন্স ফ্রি কোনো শব্দ আছে কিনা আমি জানি না, এটার মধ্যে একটা রং একটা ওয়ার্ড। জাস্ট গিভ মি দ্য অ্যাক্সেস অ্যান্ড রিল্যাক্স, হ্যাঁ? বি টেন্স ফ্রি দেওয়ার চেয়ে অ্যান্ড রিল্যাক্স বলতে পারতেন। বাট এটার আসলে শুধু যে সিম্পল আনসার যে নট ইয়েট, হ্যাঁ? আপনার এখনো পর্যন্ত কোনো সাজেশন নাই, কারণ এখনো পর্যন্ত পুরোপুরি সব কিছু আপনি জানেন না, হ্যাঁ? আই নিড মোর ইনফরমেশন টু সাজেস্ট ইউ দ্য বেস্ট ওয়ে, এরকম কিছু একটা দিতে পারতেন। হোয়াট চ্যালেঞ্জিং জব পার্ট অফ দিস আর মোস্ট এক্সপিরিয়েন্সড ইন? এখানে আপনি দিতে পারতেন যে কি দিয়েছেন আপনি, ওয়েবসাইট ফাইলস অ্যান্ড ফোল্ডার ডাউনলোড অ্যান্ড আপলোড টু দ্য সার্ভার অ্যান্ড টেক টাইম। What challenging part of this job you're most, আপনি দিতে পারতেন যে লাইক I have a good experience on migrating website from one server to another, এই টাইপের একটা কিছু দিতে পারতেন, বা এটার উত্তর যেরকম দিয়েছেন which is okay, কারণ এই উত্তরগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট হয় না, সাধারণত এগুলো টেমপ্লেটিক কোশ্চেন হয়, এগুলা ক্লায়েন্টও নতুন ক্লায়েন্টরা সাধারণত দেয়। সো কিছু জিনিস আমি মেনশন করলাম, সেই জায়গাগুলো নিয়ে যদি আপনি একটু কাজ করেন এবং ক্লায়েন্টকে কিছু কোশ্চেন থ্রো করেন যেখানে কোশ্চেন করার অপরচুনিটি আছে, তাহলে রিপ্লাই পাওয়ার পসিবিলিটিটা বাড়বে এবং আপনি কথা সামনের দিকে আগায় নিয়ে যেতে পারবেন। ওকে, আব্দুল্লাহ শাকিল, তার জব পোস্টটাও একটু পড়ি, জব পোস্ট অ্যান্ড কভার লেটারটা একটু দেখি। গুগল ম্যাপস লিড প্রসপেক্টিং, আচ্ছা গুগল ম্যাপ রিলেটেড কিছু একটা, সেখান থেকে লিড কালেকশনের কিছু। This job will research all business in an area using Google Maps. Using the satellite via on Google Maps, you will need to identify all business, then save their details. We will provide you with a plugin for the Firefox browser that will save the data using a single button click. You need to save anything in a spreadsheet. Okay, the initial contract will be for 40 hours. Depending on success of the project, we will extend in future weeks. It will be very important to keep a mental note on which areas you have already saved. While you move around the map, our system will automatically remove accidental duplicates that are saved. As the task is simple, point and click, you should be able to collect 305 contacts per hour. Please attached PDF for setting this up. Okay. I have attached recently very special. Expert Google Map lead prospector, and I was traveling to work on your project. I am able to Google Maps. I'm able to Google Maps lead prospector. ওকে, আচ্ছা এখানে জবের ডিটেলসটা হচ্ছে ক্লায়েন্টরা গুগল ম্যাপ থেকে কিছু ডাটা কালেক্ট করবে এবং এটার জন্য তাদের অলরেডি খুব সম্ভবত একটা টুল আছে এবং সেটার একটা প্লাগইন আছে ফায়ারফক্স ব্রাউজারের জন্য। সেই প্লাগইনটা ইনস্টল করতে হবে এবং সেই প্লাগইনের থ্রুতে প্লাগইনের কোনো একটা বাটন ক্লিক করলে হচ্ছে যে সেই লোকেশনের সব ইনফরমেশন তাদের সেই টুলসের মধ্যে সেভ হয়ে যাবে। এটার জন্য হচ্ছে কি বলে, যে কালেক্ট করছে ডাটা তাকে আলাদা করে কোনো এক্সেল ফাইল বা কোনো কিছু মেনটেন করতে হবে না। এখানে মেইনলি হচ্ছে হিউম্যান লেবারের একটা কাজ এটা, মানে হচ্ছে আপনাকে টাইম দিয়ে কাজটা করতে হবে। এখানে স্কিল বা এই ধরনের কোনো কিছু শো করার মতো অপশনটা কম, ওদের ইনস্ট্রাকশন ফলো করে শুধুমাত্র আপনাকে কাজ করে যেতে হবে।
সো এটাই হচ্ছে মোটামুটি বেসিক আইডিয়া, এবং তাদের একটা এক্সপেকটেশন আছে যে প্রতি প্রতি ঘন্টায় প্রায় 300 থেকে 500 কন্ট্যাক্টস তারা এক্সপেক্ট করতেছে যে যে কাজ করবে সে কালেক্ট করতে পারবে, এবং কিভাবে কি করতে হবে তারা ইনস্ট্রাকশনটা তারা অ্যাটাচ করে দিয়েছে। সেই ইনস্ট্রাকশনটা সেখানে দেখলে আরও ক্লিয়ার আইডিয়া পাবে। সো এখানে হচ্ছে কভার লেটারে শাকিল যেটা করেছে, হাই দিয়েছে, হাই দিয়ে হয়তো নাম দিয়েছে, হ্যাঁ হাই দিয়ে নাম দিয়েছিল, আমি নাম ঢেকে দিয়েছি। সো হাই দিয়ে হচ্ছে নাম দিয়েছে, দ্যাট ইজ ফাইন, গুড স্টার্ট। আই হ্যাভ অ্যাটাচড অফ মাই রিসেন্ট লিড প্রসপেক্টিং ওয়ার্কস, প্লিজ চেক আউট। সেন্টেন্স মেকিং ভুল, আর ক্লায়েন্ট এখানে আপনার কাছ থেকে কোনো অ্যাটাচমেন্ট চায় নাই, হ্যাঁ। সো আপনার এটা দেওয়ারও দরকার নাই, আর আপনার সেন্টেন্স মেকিংয়েও ভুল আছে। সো ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। আপনার এখানে ফার্স্ট ইমপ্রেশনটাই আসলে ওর্স্ট ইমপ্রেশন হয়ে গেছে আমার মনে হয়। তারপর আপনি লিখেছেন, আই এম অ্যান এক্সপার্ট গুগল ম্যাপস লিড প্রসপেক্টর অ্যান্ড ওয়েব রিসার্চার উইলিং টু ওয়ার্ক অন ইউর প্রজেক্ট। আই এম এবল টু গুগল ম্যাপস লিড প্রসপেক্টিং অ্যাজ ইউর রিকোয়ারমেন্টস। আই এম এবল টু গুগল ম্যাপস লিড প্রসপেক্টিং অ্যাজ ইউর রিকোয়ারমেন্টস, সেন্টেন্সটা ভুল, হ্যাঁ, মেকিং ঠিক হয় নাই, নট মিনিংফুল, এখান থেকে কোনো মিনিং পাওয়া যাচ্ছে না। অ্যান্ড এগ্রি টু ওয়ার্ক উইথ দ্য মেনশন বাজেট। আচ্ছা, আপনি মেনশন বাজেটে কাজ করতে চান। এখানে আপনি এক্সপার্ট গুগল ম্যাপস লিড প্রসপেক্টর, এই জিনিসগুলো আসলে বলার কিছু নাই, কারণ এখানে এক্সপার্টিস তেমন খোঁজা হচ্ছে না। এখানে হচ্ছে তাদের ইনস্ট্রাকশন আপনি ফলো করতে পারবেন কিনা, সেই জিনিসটা হচ্ছে মেইন। সো আপনার উচিত ছিল তাদের যে অ্যাটাচমেন্ট আছে সেই অ্যাটাচমেন্টটা ডাউনলোড করে সেইখানে কোনো ইনস্ট্রাকশনটা ভালো মতো দেখে সেখান থেকে কোনো কোশ্চেন আছে কিনা, হ্যাঁ, বা যদি কোশ্চেন না থাকে তাহলে বলা হচ্ছে যে আমি তোমার অ্যাটাচ করা পিডিএফটা দেখেছি এবং মোটামুটি যা ইনস্ট্রাকশন আছে আমি সব কিছু ক্লিয়ার। সো আমি যদি তোমাদের টুলসের অ্যাক্সেসটা পাই, মানে প্লাগইনের অ্যাক্সেসটা যদি পাই, তাহলে আই থিঙ্ক যে আমি তোমরা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছো সেভাবে আমি কালেক্ট করতে পারবো, এবং তখনই আমি আসলে টেস্ট করে বলতে পারবো যে হ্যাঁ, প্লাগইনটা আমার এন্ডে ঠিকমতো কাজ করছে কিনা এবং আমি ঠিকমতো প্লাগইনটাকে ইউজ করতে পারছি কিনা। সো তুমি চাইলে আমরা একটা টেস্ট বেসিসে আমরা একটু ট্রাই করে দেখতে পারি যে সব কিছু ঠিকঠাক কাজ করে কিনা, এবং তোমার যে বাজেট অ্যান্ড এভরিথিং সেই জায়গাতে আমি 100% এগ্রি করছি, বা আমি ওকে উইথ দ্য বাজেট, এবং আমি ক্যারি অন করতে চাই। এবং তোমার যেই এক্সপেক্টেড যেই মানে তুমি যে প্রতি ঘন্টায় 300 থেকে 500 লিড চাচ্ছ, সেই লিড আমি জেনারেট করতে পারবো আশা করি। বাট আমি দেখতে চাই তোমাদের টুলসটা ইউজ করে যে হ্যাঁ আমি সব কিছু পারছি কিনা, এবং আমরা লেটস ট্রাই টেস্ট বেসিস প্রজেক্ট ফর মেবি অ্যান আওয়ার অর সামথিং, হ্যাঁ। তো এটা দিলে আপনি কিন্তু ক্লায়েন্টও বুঝতে পারছেন না আপনি সব কিছু গো থ্রু করেছেন, এবং আপনিও দেখতে যাচ্ছেন ওদের টুলস দিয়ে আপনি আসলেই ওদের যে এক্সপেক্টেড রেশিও, যে এক্সপেক্টেড লিড কালেক্ট তারা করতে চাচ্ছে সেটা আপনি করতে পারবেন কিনা সেটা সে দেখতে চাচ্ছে। এবং আমার মনে হয় না ক্লায়েন্টের বাজেট হচ্ছে $3 থেকে $10। আপনার ওভারঅল কভার লেটারটা যদি আরও অর্গানাইজড হতো এবং সব কিছু যদি আপনি ক্লিয়ারলি মেনশন করতেন আমি যেভাবে বললাম, আমার মনে হয় ক্লায়েন্ট এবং বাকি সব ক্রাইটেরিয়া তো অবশ্যই মিলতে হবে, যে ক্লায়েন্টের জব পোস্টের যে ক্রাইটেরিয়া আছে তার সাথে আপনার প্রোফাইলের ক্রাইটেরিয়া যদি মিলে, তাহলে হয়তো আপনি একটা চান্স পেলেও পেতে পারতেন একটা টেস্ট বেসিস প্রজেক্ট করার, যেটা 1 থেকে 2 ঘন্টা, এবং সেই আওয়ারের মধ্যে যদি আপনি এক্সপেক্টেড লিড কালেক্ট করতে পারতেন হয়তো সেটা আরও ফার্দার আগাতেও পারতো। সো নেক্সট এই ধরনের জব পোস্টে বিট করার সময় এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন, যে যত বেশি জবের ডিটেলস থেকে এমফাসাইজ করে, জবের ডিটেলস থেকে রিসোর্স নিয়ে কভার লেটারটা লেখা যায়, হ্যাঁ। কভার লেটারটা পড়লে যেন মনে হয় যে না, জবটাকে পড়ে আপনি সেখান থেকে জিনিসপত্র নিয়ে গুছিয়ে একটা কভার লেটার লিখছেন, হ্যাঁ। কভার লেটারটা যেন জেনেরিক না হয়, হ্যাঁ, সব কভার লেটার যেন একরকম মনে না হয়। সো এই টিপসগুলো একটু ফলো করে দেখতে পারেন, হোপফুলি হয়তো কিছু জায়গায় হেল্প হবে এবং হয়তো কাজ পাওয়ার পসিবিলিটি আর একটু বাড়বে। ওকে, নেক্সট হচ্ছে রাবেয়া এইচ খান, তার আচ্ছা, ইমেজ এডিটিং, remove line from document, will provide document once freelancer has been confirmed, need it complete in a few hours। আচ্ছা, কোন একটা ইমেজ থেকে কিছু লাইন রিমুভ করে দিতে হবে, আর তারা হচ্ছে যে ফ্রিল্যান্সার যদি মানে যে জব করবে সে যদি কনফার্ম হওয়ার পরেই তারা তাকে ডকুমেন্টটা প্রোভাইড করবে, আর কমপ্লিট করতে হবে কয়েক ঘন্টার মধ্যে। আচ্ছা, তো এখানে রাবেয়া যে কাজটা করেছে কোনো গ্রিটিংস দেয় নাই। সো গ্রিটিংসটা দিয়ে শুরু করা উচিত ছিল, হ্যালো ডিয়ার, অথবা হাই দিয়ে নাম, হ্যালো দিয়ে নাম,
হ্যাঁ, এরকম কিছু একটা দিয়ে শুরু করতে পারতো। I have 5 years of experience and good knowledge on graphic design, so it's very easy for me remove line from document. আচ্ছা, I can start it right now and will complete it in few hours. I will assist according to your instruction. I complete with the relevant task. Kindly visit my profile. আচ্ছা, আচ্ছা, ফার্স্ট লাইনটা দিয়েছেন 5 বছর এক্সপেরিয়েন্স আছে গ্রাফিক্স ডিজাইনের, তো আপনার জন্য এই কাজটা খুব সহজ। আচ্ছা, আপনি এই লাইনটা ঠিক আছে, এখানে কোনো সমস্যা আমি দেখছি না, আপনি দিতে পারেন। 5 বছরের আপনার এক্সপেরিয়েন্স, সো লাইন রিমুভ করা আপনার জন্য কোনো ব্যাপারই না। দ্যাট ইজ ফাইন। এবং আই ক্যান স্টার্ট রাইট নাও অ্যান্ড উইল কমপ্লিট ইট ইন আ ফিউ আওয়ার্স। সো এই জায়গাটাতে একটু সমস্যা আছে। আই ক্যান স্টার্ট ইট রাইট নাও, দ্যাট ইজ ফাইন। কিন্তু আপনি যে কমপ্লিট করতে পারবেন ফিউ আওয়ার্সে, এটা আমরা এখনো জানি না, কারণ আপনি জানেন না ডকুমেন্টটা কত বড়। সো আপনার এখানে সুযোগ ছিল কোশ্চেন করার যে তুমি যে ডকুমেন্টটা আমাকে দিচ্ছ সেই ডকুমেন্টটা কত বড়। আমাকে ডকুমেন্টের স্যাম্পল দিতে হবে না, বাট এটা কত পেজের একটা ডকুমেন্ট, এটা কি ধরনের ডকুমেন্ট, এটা কি কোনো ছবি, নাকি এটা লেখার থেকে কোনো লাইন রিমুভ করতে হবে, নাকি এটা মানুষের ছবি, না এটা কি ধরনের ডকুমেন্ট, এটা আপনি জানতে চাইতে পারতেন। কারণ আপনি জানেন না, আপনার এক্সপার্টিস কিন্তু সব কিছুতে নাই। আপনি হয়তো মানুষের ছবি থেকে রিটাচ করতে পারেন, মানুষের ছবিকে এডিট করতে পারেন, কিন্তু হয়তো লেখার ভিতর থেকে জিনিসপত্র এক্সট্রাক্ট করতে পারেন না, এমন হতে পারে। বা আপনার এক্সপার্টিস এক ধরনের, ক্লায়েন্টের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটা অন্য ধরনের। সো আপনার এখানে অপশন ছিল কোশ্চেন করার যে কী ধরনের ডকুমেন্ট এবং কত পেজের ডকুমেন্ট। কারণ এটা ছাড়া আপনি আসলে বলতে পারবেন না যে আপনি আসলে এটা ফিউ আওয়ার্সের মধ্যে শেষ করতে পারবেন কিনা। I will assist according to your instruction, এই লাইনের কোনোই দরকার নাই এখানে। I completed project with the relevant task. সেন্টেন্স মেকিংয়ে ভুল আছে। I completed কোনো মিন করে না, কোনো মিনিংফুল কিছু হয় না। সো ইংরেজি নিয়ে একটু কাজ করতে হবে। Kindly visit my portfolio by the portfolio link. Kindly visit my profile by the portfolio link. এখানে আসলে এই কাজের জন্য বিহান্সের দরকারই নেই, কারণ আপনি জানেনই না এখনো কাজটা কি। সো আপনার বিহান্সের প্রোফাইল দিয়ে সে আসলে কি করবে? হ্যাঁ, এই জায়গাতে আসলে আপনার প্রোফাইল দেওয়ার কোনো দরকারই নেই, অ্যাজ এই কাজের জন্য, বা ক্লায়েন্ট চায়ও নাই আপনার কাছে প্রোফাইল বা আপনার কোনো স্যাম্পল। I'll continue work on until you are completely satisfied. I'll provide you. আচ্ছা, এখানে এই যে দেখেন, আপনি একটা এই জায়গাটা কপি পেস্ট করছেন। আপনার মানে রেগুলার আপনি হয়তো এই জিনিসটা দেন আর কি, এই কভার লেটারে এই লেখাটা দেন। এখানে তো আপনি ঠিক আছে, আপনি কন্টিনিউয়াসলি কাজ করবেন স্যাটিসফাইড হওয়া পর্যন্ত, এতটুকু মানা যায়, ঠিক আছে। কিন্তু আপনি এআই দিবেন, পিএইচডি দিবেন, ইপিএস দিবেন, জেপিজি দিবেন, এত কিছু দিবেন, এটা তো বলার দরকার নেই। ক্লায়েন্ট আপনাকে কি ডকুমেন্ট দিচ্ছে, ক্লায়েন্ট কোন ফরম্যাটে চায়, সেটা আপনি জানেন না, কিছুই জানেন না, অথচ আপনি সব ফরম্যাট তাকে দিয়ে দিবেন। ক্লায়েন্ট হয়তো আপনাকে জেপিজি দিবে, সেখান থেকে আপনাকে এডিট করতে হবে, এবং ক্লায়েন্ট চাইবে যে আপনাকে জেপিজিতেই দিতে হবে, অথবা পিডিএফ দিবে, পিডিএফেই আপনাকে এডিট করে আবার একটা পিডিএফ বানায় দিতে হবে। সো আপনার এখানে দরকার নেই আপনি ট্রান্সপারেন্ট দিবেন, এসবিজি দিবেন, এটা জেনারিক, এটা এই লাইনের কোনোই এখানে দরকার নাই। আই এম লুকিং ফর টু রিপ্লেস সো উই ক্যান ডিসকাস মোর, দ্যাট ইজ ফাইন, এই লাইনটা দিতে পারেন। সো এখানে জেনারিক যে লাইনগুলো আছে সেই জেনারিক লাইন বাদ দিবেন, আপনার পোর্টফোলিও লিঙ্ক বাদ দিবেন। কোশ্চেন করতেন যে কি ডকুমেন্ট, কি ধরনের ডকুমেন্ট, কত পেজের ডকুমেন্ট, তাহলে এটার থেকে একটা রিপ্লাই পাওয়ার চান্স পারতো ক্লায়েন্টের কাছ থেকে, এবং আপনি কথাটা আগায় নিয়ে যেতে পারতেন। সো ফার্স্ট অফ অল গ্রিটিংস দিতে হবে। আপনার এক্সপার্টিস এখানে দিয়েছেন, এই জবের জন্য ঠিক আছে, দিতে পারেন। তারপরে হচ্ছে ডকুমেন্টসের ডিটেলস, মানে কোশ্চেন করার সুযোগ আসছে, সো ডকুমেন্টের ডিটেলস জানতে চাইবেন, কত পেজ জানতে চাইবেন, কী ধরনের ডকুমেন্টস জানতে চান। সো ক্লায়েন্ট আপনাকে এই কোশ্চেনগুলো রিপ্লাই হয়তো দিবে। তারপর হচ্ছে সঠিক ইংরেজিতে কভার লেটার লিখতে হবে, কপি পেস্টের জিনিসগুলোকে বাদ দিতে হবে। সো এই জায়গাগুলোতে কাজ করে নেক্সট টাইম ট্রাই করেন, দেখা যাক কি হয় রেজাল্ট। সো এই হচ্ছে সাদমান সাকিবের আজকের মোস্ট প্রবাবলি এটাই আমাদের লাস্ট কভার লেটার। সো দেখি এইখানে সাদমান সাকিবের কভার লেটার এবং জব পোস্টে কি ছিল। ফুল টাইম এমপ্লয়ি এক্সপার্ট রিকোয়ার্ড এসইও অ্যান্ড এসএমও ফর শপিফাই ই কমার্স সাইট। আচ্ছা, শপিফাই ই কমার্সের জন্য হচ্ছে এসইও স্পেশালিস্ট খুঁজছে। তারা তাদের হচ্ছে ই কমার্স সাইটটাকে র্যাঙ্ক করতে যাচ্ছে, এই জন্য তাদের একজন ফুল টাইম এসইও এক্সপার্ট দরকার।
আচ্ছা, সবকিছু ক্লিয়ার করে দিয়েছে এই জব পোস্টে। উইকলি স্যালারি $200 করে, মানে মাসে প্রায় $800 মতো দাঁড়াচ্ছে। তাকে 4টা সাইটে কাজ করতে হবে, অন পেজ অফ পেজ এসইও করতে হবে, এসইও স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, উইকলি রিপোর্ট করতে হবে, র্যাঙ্ক করতেছে কিনা কিওয়ার্ডগুলো সেগুলো সব আপডেট দিতে হবে। এবং এই জবটা যদি তার হয় কনফার্ম, সেক্ষেত্রে কমপক্ষে 24 মাসের মতো একটা জব হতে পারে এটা তার, মানে প্রায় 24 মান্থস। সো একটা ইটস আ লং টার্ম জব। সো এভরিথিং ইজ ক্লিয়ার। সো দেখি এখন সাদমান কিভাবে এইটার কভার লেটারটা লিখেছে। আসসালামু আলাইকুম হবো স্যার। ওকে, আচ্ছা, এখানে হ্যাঁ, আসসালামু আলাইকুম দিয়ে শুরু করেছে, হুইচ ইজ ফাইন, কিন্তু আমাদেরকে আসলে চিন্তা করতে হবে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে। হ্যাঁ, এখন আমি হয়তো যে আসসালামু আলাইকুমটা না দিলেও ভালো, তো এটা বললে আবার অনেকেই অনেক এসে বলবে যে ভাই আমরা মুসলিম, সালাম কেন দিব না, আপনি সালামের অ্যাগেনস্টে বলতেছেন। আমি সালামের অ্যাগেনস্টে বলতেছি না। আমি আসলে একটা সম্পর্ক শুরু এবং সেই সম্পর্কটা একটা সার্টেন টাইম পর্যন্ত যাইতে হয় বেশ কিছু জিনিসকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে। হ্যাঁ, আপনি এখনো জানেন না আপনার ক্লায়েন্ট কোন ধর্মের, সে কি ইসলামিক মেন্টালিটির কিনা, বা সে কোন ধরনের মেন্টালিটির, অথবা সে আসসালামু আলাইকুম এই শব্দটার সাথেই পরিচিত কিনা, আপনি এইটাও জানেন না। সো আমরা এখানে একদম জেনেরিক যে ধরনের ওয়ার্ডগুলো থাকে সেগুলো ইউজ করাই ভালো কভার লেটারের ক্ষেত্রে। হাই, হ্যালো, যেটা সারা ওয়ার্ল্ডে সবাই জানে, যারা টুকটাক ইংরেজি জানে তারা হাই হ্যালো এগুলা বুঝে। আর স্যার বলার দরকার নেই, আপনি নাম বলেন, দ্যাট ইজ ফাইন। হ্যাঁ, হ্যালো অমুক, হ্যাঁ, দ্যাটস ফাইন। সো স্যার বলার প্রয়োজন নাই। I am already working on the complete SEO work service on the Shopify website successfully. হ্যাঁ, এই সেন্টেন্সটা আসলে কোনো সুন্দর মিনিং করে না। I am already working on, হ্যাঁ, মানে আপনি কার সাইটে অলরেডি কাজ করতেছেন, মানে কি বুঝাইতে চাইলেন? হ্যাঁ, আপনি এখানে বলতে পারতেন, যদি আপনি আপনার এক্সপার্টিস বুঝাইতে চান তাহলে আপনি বলতে পারতেন আই হ্যাভ এক্সপার্টিস অন এসইও সার্ভিস অন শপিফাই ওয়েবসাইট, বা এই ধরনের, বা আই হ্যাভ ডান এ লট অফ ওয়ার্ক অন শপিফাই এসইও কাইন্ড অফ থিং। হ্যাঁ, এইরকম কিছু দিতে পারতেন, রাদার দেন যে আই এম অলরেডি ওয়ার্কিং অন দ্য, ইট ডাজন্ট মেক সেন্স, এটা কোনো সেন্স মেক করে না। So I am experienced in all these things. I am working on the Shopify, on that Shopify website. আচ্ছা, আপনি একটা Shopify ওয়েবসাইটে কাজ করছেন এবং আপনার সবগুলো এক্সপার্টিস আছে। কোন এক্সপার্টিস আছে? ক্লায়েন্ট যেগুলো বলছে সেগুলা? সেগুলো থাকলে কিভাবে আছে? সেইটা আপনাকে ব্রেক ডাউন করতে হবে। রাদার দেন জাস্ট জেনারিক বলে দিলে হবে না যে আমি অমুক সাইটে কাজ করছি, সো আমি এগুলো সব পারি। অমুক সাইটে আপনি কি করছেন সেটা আপনি বলতে পারতেন। অথবা ক্লায়েন্ট যা চাইছে সেই জায়গাগুলো আপনি কিভাবে ফুলফিল করবেন সেটা বলতে পারতেন। I read the requirement of your work very well, which I fully fit on this requirement. ইংরেজি নিয়ে ভাইয়া অনেক কাজ করতে হবে। হ্যাঁ, সেন্টেন্সগুলা খুবই আনকোরা টাইপের। হ্যাঁ, ক্লায়েন্ট পড়লে স্যাটিসফাইড হবে না, এবং আপনার যদি ইংরেজি যদি স্কিল যদি ঠিক না থাকে, আপনি আসলে এসইও স্ট্র্যাটেজি ঠিকমতো করতে পারবেন না। হ্যাঁ, এসইও করতে গেলে আপনার তো আসলে ইংরেজি নিজেরও কিছুটা বুঝতে হবে, কিছুটা পারতে হবে। সেন্টেন্স মেকিংয়ে ভুল থাকলে সেই জায়গায় আপনারও হয়তো ইনপুট দিতে হইতে পারে। সো আপনার ইংরেজি নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আই সি মাইসেলফ অ্যাজ অ্যান অলরাউন্ডার অফ এসইও। আচ্ছা, আপনি নিজেকে নিজে জাস্টিফাই করতেছেন, আই ডোন্ট নো কিভাবে। And I have some questions about this project. Did the most recent Google update drop our website rank? আচ্ছা, ওকে, গুগলের রিসেন্ট আপডেটে হচ্ছে ওয়েবসাইটের র্যাঙ্ক হারাইছে কিনা সেটা জানতে চাইছেন। হুইচ কান্ট্রিজ ট্রাফিক ইজ আওয়ার ওয়েবসাইট টার্গেটিং? আচ্ছা, এখনো আওয়ার হয়নি কারণ আপনি এখনো জবটা পান নাই। সো আওয়ার এই ক্ষেত্রে না বলাটাই ভালো। হ্যাঁ, আপনি এখানে হুইচ কান্ট্রিজ ট্রাফিক ইজ দ্য ওয়েবসাইট টার্গেটিং অর ইওর দিতে পারেন, কারণ এখনো এটা আওয়ার হয়নি। যতক্ষণ পর্যন্ত আপনি হায়ার্ড না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি এটার পার্ট না। সো আওয়ার শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট না। When is the last time you did an SEO audit of your site? Okay. So I have a good time with you and I'll give you my best. I'll work in project on my own. You can be completely worry free from now. Okay. So এখানে
দু একটা জিনিস আপনার ভালো আছে, যেমন আপনি কিছু কোশ্চেন অ্যাড করেছেন, হুইচ ইজ গুড। কোশ্চেন আস্কিং এর পদ্ধতিতে একটু প্রবলেম আছে, আওয়ারটা দরকার নাই কারণ এখনো জবে হায়ার হন নাই, বাট কোশ্চেনগুলো অ্যাড করছেন, এটা ভালো। সো এই কোশ্চেনগুলোর অ্যান্সার হয়তো আপনাকে ক্লায়েন্ট দেওয়ার একটা পসিবিলিটি বাড়বে। কিন্তু আপনার প্রথম গ্রিটিংসটা আমি বলবো ইন্টারন্যাশনালি চিন্তা করলে ঠিক মতো হয় নাই। তারপরে হচ্ছে প্রথম দিকে আপনি বলতেছেন যে আপনি শপিফাই নিয়ে কাজ করছেন একটা সাইটে এবং সেখানে আপনি অনেক কিছু সব কিছু পারেন। এই জায়গাটারও এখানে দরকার নেই ব্রাদার, আপনি এটা না করে বলতে পারতেন যে ক্লায়েন্টের যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আপনি কিভাবে কাজ করছেন বা সেই জিনিসগুলো আপনি কিভাবে করবেন সেই জায়গা নিয়ে একটু একটু করে বলতে পারতেন। তারপরে হচ্ছে আপনি এন্ডিংয়ে গিয়ে বলছেন যে যে আই হোপ আই হ্যাভ এ গুড টাইম। হ্যাঁ, মানে আপনি আশা করতেছেন তার সাথে একটা ভালো সময় যাবে। হ্যাঁ, ইটস ফিউচার। হ্যাঁ, আই আই হোপ উই উইল হ্যাভ আ গুড টাইম। সেন্টেন্সটা হইতে পারতো এটা, আপনার যে সেন্টেন্সটা এটা আসলে কোনো প্রপার অর্থবহ কোনো সেন্টেন্স না। সো এই জায়গাগুলো আসলে আপনাকে কিন্তু পিছায় দিছে, আপনার ওভারঅল কভার লেটারের যে কোয়ালিটি সেই কোয়ালিটিটাকে অনেকখানি ড্রপ করে দিছে। এবং এটা যেহেতু একটা ফুল টাইম জব এবং লং টাইম একটা জব, সো আপনার ওই জায়গাগুলো নিয়ে কোশ্চেন করা দরকার ছিল, ওই জায়গাগুলো নিয়ে এমফাসিস করা দরকার ছিল। হ্যাঁ, এখানে আমাদের আরও 10 জন টিম মেম্বার আছে, আপনার এখানে আপনি কোশ্চেন করার স্কোপ ছিল যে আমি কি টিমের সাথে কাজ করব, নাকি আমি কি সিঙ্গেল হ্যান্ডে একটা প্রজেক্টে হ্যান্ডেল করব, নাকি আমার কোনো সিনিয়র থাকবে যদি আমরা কাজ করতে যাই। হ্যাঁ, কেউ কি আমাকে গাইড করবে, নাকি আমি একাই একটা সাইটকে, যে সাইটের দায়িত্ব দেওয়া হবে সেই সাইটগুলোর কি আমার একাই আমাকে হ্যান্ডেল করতে হবে, মানে কি প্রসেসটা হবে। আপনি আরো ফার্দার কিছু কোশ্চেন করতে পারতেন, হ্যাঁ, রিলেটেড টু ওয়ার্ক। হ্যাঁ, আপনি হচ্ছে এখানে হচ্ছে র্যাঙ্ক ড্রপ করছে কিনা, বা হচ্ছে র্যাঙ্ক ড্রপটা আসলে কোশ্চেন করাটা এখানে কতটুকু রিলেভেন্ট আমার কাছে আমি শিওর না, এখানে মনে হয় এই কোশ্চেন করাটা উচিত হয়নি। তারপর হচ্ছে কোন কান্ট্রির ট্রাফিক আপনি ওরা চাচ্ছে, এটাও এত আগে জানার মতো কিছু না, কারণ আপনি স্ট্র্যাটেজিগুলো আপনারা মিলেই বের করবেন যদি আপনি হায়ার্ড হন। সো এই কোশ্চেনগুলোর চেয়ে বরঞ্চ আপনার কাজের প্যাটার্ন নিয়ে কোশ্চেন করা দরকার ছিল, কারণ এখানে একটা সাইট না 4টা সাইটকে টার্গেট করতেছে এবং জবটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা টিম ওয়ার্ক বেসড একটা জব হবে, যেখানে টিম টিম খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। সো আপনার ইংরেজি নিয়ে কাজ করতে হবে, ওভারঅল আরও সুন্দর স্ট্রাকচার্ড ওয়েতে কোশ্চেন করতে হবে, আপনার এক্সপার্টিস বোঝানোর চেয়ে জবে কী কী এক্সপার্টিস যাচ্ছে এবং সেই এক্সপার্টিসগুলো আপনি আসলেই ফুলফিল করতে পারবেন কিনা সেই জায়গাটাকে এক্সপ্লেন করতে হবে। এবং এন্ডিংয়ে গিয়ে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে আমরা ফার্দার কথা বলতে পারি, তুমি চাইলে আমার সাথে কথা বলতে পারো, আমাকে কোশ্চেন করতে পারো, যেন যেহেতু এটা একটা ফুল টাইম জব আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত, বা হচ্ছে একটা ইন্টারভিউ সেশন বা একটা হ্যান্ডস অন সেশন দেওয়ার জন্য আপনি রেডি আছেন আপনার স্কিলটাকে প্রুভ করার জন্য। হ্যাঁ, এই ধরনের কিছু আপনি অ্যাড করতে পারেন, যেহেতু এটা একটা লং টার্ম জব এবং এই জবটা যদি আপনি পান আপনি একটা সিকিউর একটা পজিশনে যেতে পারবেন, একটা রিমোট জব, আপনি 24 মান্থসের জন্য একটা রিমোট জব করছেন, হুইচ ইজ ভেরি গুড। এবং আপনার এখানে হয়তো আরও গ্রো করার অপরচুনিটি আসতে পারে। সো বড় লং টার্ম জবগুলোর ক্ষেত্রে আপনার কভার লেটার আরও অনেক পলিশড, আরও অনেক অর্গানাইজড হতে হবে। সো এই ছিল মোটামুটি। ও না, আরেকটা আছে দেখা যাচ্ছে। আচ্ছা, লাস্ট, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। ইয়াসিন সরকার, need a basic WordPress e-commerce site for CBD products. CBD, ওকে, CBD খুব সম্ভবত কি ধরনের প্রোডাক্ট? CBD প্রোডাক্ট একটু দেখে নিই, CBD প্রোডাক্ট কি। ক্যানাবিস, এটাই ধারণা করছিলাম। ওকে, ইয়াসিন সরকার, তারা হচ্ছে ক্লায়েন্টের একটা ই কমার্স সাইট লাগবে। সিবিডি প্রোডাক্টস মানে হচ্ছে গাঁজা, গাঁজা বিক্রি করবে। সো আমাদের দেশে এটা ইলিগাল, ধর্ম থেকে চিন্তা করলে ইলিগাল, বাট অনেক দেশে এটা এখন লিগাল। হ্যাঁ, গাঁজা বা মারিজুয়ানা, সো এই জিনিসটা অনেক দেশে লিগাল। সো দে আর ফাইন, ওই কান্ট্রির পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে দিস ইজ ফাইন।
তো যেভাবে হচ্ছে ইয়াসিন সরকার শুরু করলো, হ্যালো লেটস গেট টু দ্য পয়েন্ট, আই কেম টু নো ইউ নিড অ্যান ই-কমার্স ওয়েবসাইট ফর সিবিডি products according to your description you need the job done quickly. ওকে, এখানে আমি আসলে দেখলাম না কোথাও লেখা আছে যে জব ডান কুইকলি করতে হবে অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইস। অ্যাফোর্ডেবল প্রাইসের কথা বলা নেই, এখন বাজেট দিয়ে দিছে ক্লায়েন্ট $150, হুইচ ইজ উই সেন্সে এটাকে অ্যাফোর্ডেবল প্রাইস বলা যেতে পারে, বাট এটা উল্লেখ করার প্রয়োজনীয়তা দেখতেছি না। অলসো ইউ আর নট গোয়িং টু ইউজ ইউর কার্ড টু বাই এনি প্লাগ ইন অর ডব্লিউপি থিমস। আচ্ছা, আমার মনে হয় ক্লায়েন্ট হয়তো আরও অ্যাডিশনাল ইনফরমেশন কোথাও দিয়েছে, যে ইনফরমেশনগুলো আসলে আমি এখানে দেখতে পাচ্ছি না। সো আমি ঠিক বুঝতে পারতেছি না যে এই ইনফরমেশনগুলা আপনি কোথা থেকে পাইছেন। সো আরও যদি ইনফরমেশন সামহাও আপনি পেয়ে থাকেন তাহলে আসলে সেটা হয়তো আপনি সেটা একটা স্ক্রিনশট দিলে ভালো হতো। Your requirement is fully clear to me and I'm applying only because I meet all the requirements that you are looking for. I have been working as WordPress developer and designer more than 3 years and I know all the ins and outs and WordPress development and customization. The e-commerce site should be 100% secure. That will be my first guarantee. Guarantee banan bhul service in this project. Moreover, I will be able for you for any kinds of feature edits and customization. I like to be touch with my client information so that I can catch me any time when they need me. I am looking for the clear requirement docs of your site so I can start working immediately. If you need to discuss with me for any kind of suggestion or information, please knock me anytime. I am looking forward to hearing from you very soon. আচ্ছা, ইয়াসিন সরকার, আপনি আপনার কভার লেটার দেখে যেটা বুঝতে পারতেছি, আপনি হয়তো কভার লেটার নিয়ে একটু রিসার্চ করছেন। সো আপনি অনেক কিছু একসাথে দিতে চাইছেন যেন কভার লেটারটা খুব সুন্দর হয়, কিন্তু কভার লেটার সুন্দর করতে গিয়ে আপনি যেটা করছেন জগা খিচুড়ি পাকায় ফেলছেন। হ্যাঁ, এখানে অনেক ইনফরমেশন আপনি দিচ্ছেন, কভার লেটারের ফরম্যাটিং ঠিক নাই, স্পেসিং ঠিক নাই, এই কভার লেটারটা পড়তে ক্লায়েন্টের অনেক কষ্ট হবে। হ্যাঁ, কোথায় গিয়ে পজ নিবে, কোথায় গিয়ে পজ নিবে না, সেন্টেন্স শুরু হচ্ছে ছোট হাতের অক্ষর দিয়ে, ফুল স্টপের পরে স্পেস নাই, এই ধরনের অনেক প্রবলেম আছে আমি দেখতেছি। আমারও পড়তে কষ্ট হয়েছে। সো এত কষ্ট করে ক্লায়েন্টের পড়ার দরকার নেই, কারণ সে অলরেডি হয়তো 50টা বা 60টা বিট পেয়ে গেছে। হ্যাঁ, যেটা পড়তে ইজি হবে, যেটা রিলেভেন্ট হবে, সে সেটা পিক করবে। হ্যাঁ, রাদার দেন আপনারটা কষ্ট করে পড়বে না। সো ফার্স্ট প্রবলেম হচ্ছে অর্গানাইজড ওয়েতে কভার লেটার লেখা হয়নি। সেকেন্ড, কিছু ইনফরমেশন এখানে আপনি বলে দিছেন, আমার মনে হয় ক্লায়েন্ট হয়তো কোনোভাবে আপনাকে দিছে বা ইনভাইট পাইছেন বা কোনোভাবে আপনি জানেন সেই ইনফরমেশনগুলো, যেটা এই কভার লেটার এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি না। সো সেই জিনিসগুলো মেনশন করছেন। সো আমি ধরে নিলাম যে হয়তো এই ইনফরমেশনগুলো আছে যে ক্লায়েন্ট হচ্ছে কুইকলি জবটা ডান করতে চাচ্ছে এবং অ্যাফোর্ডেবল প্রাইসে করতে চাচ্ছে, এবং সে কোনো কিছু কিনে দিবে না আপনাকে, প্লাগইন বা থিমস কোনো কিছু কিনে দিবে না। সো এটা আপনি মেনশন করছেন, মেনশন করতে পারেন আবার নাও করতে পারেন। আমি ওই ডিটেলসগুলো দেখলে আসলে বুঝতে পারতাম যে এটা মেনশন করাটা কতটুকু দরকারি ছিল। বা আপনি এখানে সরাসরি বলতে পারেন ইউর রিকোয়ারমেন্ট ইজ 100% ক্লিয়ার টু মি, এবং আপনি অ্যাপ্লাই করতেছেন কী কারণে, আপনার এক্সপার্টিস নিয়েও কি কোনো কোশ্চেন ছিল কিনা, বাকি ডকুমেন্টস আমি জানি না। যদি কোশ্চেন থেকে থাকে তাহলে আপনি এটা এমফাসাইজ করতে পারেন, আর যদি আপনার এক্সপার্টিস নিয়ে কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে প্রয়োজন নাই আপনার এটা নিয়ে বলার। আপনি ওয়ার্ডপ্রেসের সব কিছু জানেন এবং সিকিউরিটি নিয়ে আপনি এমফাসাইজ করছেন যে সিকিউরিটি আপনার মূল লক্ষ্য হচ্ছে সিকিউর করা, 24/7 আপনি সার্ভিস দিবেন কাস্টমার ক্লায়েন্টকে, এবং আপনি হচ্ছে সরি, এবং আপনি হচ্ছে অ্যাভেলেবল থাকবেন ফিউচার যে কোনো কাস্টমাইজেশন অ্যান্ড সো অন এর জন্য। সো এই কথাগুলো আসলে কতটুকু দরকার আছে এই প্রজেক্টে আমি শিওর না, কারণ এই প্রজেক্টে আরও কোনো মিসিং কিছু ইনফরমেশন আছে যে ইনফরমেশনগুলো আমার কাছে আপনি পাঠান নাই। সো যদি এই ইনফরমেশনগুলো ক্লায়েন্ট জানতে চেয়ে থাকে, আপনি রিপ্লাই দিয়ে থাকেন, তাহলে ইট ইজ ফাইন। আর যদি এই ধরনের ইনফরমেশন ক্লায়েন্ট না চায় যে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনি কি 24/7 অ্যাভেলেবল থাকবেন কিনা, আপনি কি ফিউচার এডিটের জন্য রেডি কিনা, এই ধরনের কোনো ইনফরমেশন যদি ক্লায়েন্ট জানতে চেয়ে না থাকে, আপনার এগুলো উল্লেখ করার কোনো দরকার নাই। আপনি বরঞ্চ এখানে কিছু কোশ্চেন অ্যাড করতে পারতেন, যে কতগুলা প্রোডাক্ট তুমি অ্যাড করবা, তোমার কয়টা পেজ আছে, তোমার এই সাইটে কতগুলা পেজ তুমি অ্যাড করতে চাও,
তারপরে হচ্ছে তোমার পেমেন্টস গেটওয়ে কি, তোমার শিপিং মেথড কি, হ্যাঁ, তোমার কোনো লিগ্যাল ইস্যু আছে কিনা, তোমার কি এখানে কোনো, এটা কি অ্যাডাল্টদের জন্য কিনা বা নন অ্যাডাল্টদের জন্য কিনা, এই জন্য তোমার কোনো স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, এইসব ডিটেলস আপনি হচ্ছে প্রজেক্টের পিন টু পয়েন্ট ডিটেলস আপনি জানতে চাইতে পারতেন, রাদার দেন আপনি এক্সপার্ট, আপনি অমুক তমুক, এগুলা বলার কোনোই দরকার নেই। এগুলা শুনতে চায় না ক্লায়েন্টরা। ক্লায়েন্ট শুনতে চায় তার জব নিয়ে কথা, আপনাকে নিয়ে সে কথা শুনতে চায় না। সে তার জব নিয়ে কেউ কথা বলছে, সেটা শুনতে সে পছন্দ করবে। সো আপনার এখানে হচ্ছে ক্লায়েন্ট স্পেসিফিক জিনিসপত্র বলা দরকার ছিল, ওয়েবসাইট নিয়ে কোশ্চেন করা দরকার ছিল, ওয়েবসাইটের আর ডিটেলস নেওয়া দরকার ছিল। আপনি যদি সিবিডি রিলেটেড প্রোডাক্টস বা ওয়েবসাইট আগে ডেভেলপ করে থাকেন, সেটা বলতে পারতেন যে আমি সিবিডি রিলেটেড আগেও কিছু কাজ করছি, সো তুমি কি এই প্রোডাক্ট লাইন আপ নিয়ে কাজ করো কিনা ওদের মতো, এই টাইপের কিছু আপনি বলতে পারতেন। সো এই জায়গাগুলা নিয়ে কাজ করতে হবে। ওভারঅল ইংরেজিতে আরেকটু বেটার করতে হবে, কভার লেটারটাকে সুন্দর নিটভাবে লিখতে হবে। গ্রিটিংস, হ্যালো, ঠিক আছে, যদি নামটা বের করতে পারেন আরও ভালো হয়, সুন্দর হয়। সো এই ব্যাপারগুলো নিয়ে একটু কাজ করেন এবং কোশ্চেন করেন রিলেভেন্ট, নিজের এক্সপার্টিস নিয়ে চিল্লাচিল্লি করার দরকার নাই, প্রজেক্ট রিলেটেড কোশ্চেন করেন, তাহলে রিপ্লাই পাওয়ার পসিবিলিটি বাড়বে এবং কথা আগায় নিয়ে যাওয়ার পসিবিলিটি বাড়বে। এবং অ্যাট দ্য এন্ড যে একটা ভয়েস কল অথবা কনভারসেশনের অপশন যদি পাওয়া যায়, সেই জায়গাটাতে আপনি ইন্টারেস্টেড থাকবেন, সেই জিনিসটা মেনশন করে দিতে পারেন। সো ওভারঅল এই ছিল আজকের আমাদের কভার লেটার নিয়ে সব কোয়েরিজ এবং তার অ্যান্সার দেওয়ার আমি ট্রাই করলাম। সো জানি না কতটুকু সুন্দর মতো আমি বলতে পারছি বা কতটুকু বুঝাতে পারছি। সো কোনো জায়গাতে কোনো মিস্টেক হয়ে থাকলে বা কাউকে যদি হার্ট করে থাকি এক্সপ্লেন করার সময় বা ডিকটেট করার সময়, ডিরেকশন দেওয়ার সময়, নট ডিকটেট, ডিরেকশন দেওয়ার সময়, সরি ফর দ্যাট যদি কোনো জায়গাতে কাউকে হার্ট করে থাকি। কারণ অনেক ক্ষেত্রে অনেককে বলেছি যে এটা ঠিক হয় না, এটা খারাপ হয়েছে, এইভাবে বলবেন না। সো ইফ এনি কাইন্ড অফ মিস্টেকস হ্যাপেন্স, সরি ফর দ্যাট। আর সবাই একটু কমেন্টে জানাবেন যে আসলেই কি এই জিনিসটা আপনাদের জন্য ইফেক্টিভ হচ্ছে কিনা বা হয়েছে কিনা, এটা আসলেই কোনো উপকারে হচ্ছে কিনা। যদি উপকার হয় তাহলে হচ্ছে অবশ্যই হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন, প্লাস হচ্ছে শেয়ার করতে পারেন অন্য যারা হচ্ছে কভার লেটার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে বা কভার লেটার কীভাবে লিখবে একটু ইমপ্রুভ করা দরকার। যেহেতু এটা একটা কেস স্টাডির মতো একটা ভিডিও, অনেকের স্যাম্পল নিয়ে করা হয়েছে, সো হোপফুলি এটা হয়তো অন্য অনেকের উপকারে আসতে পারে। সো জানাবেন একটু কমেন্ট করে যে ওভারঅল জিনিসটা আসলে কেমন হয়েছে, যেন আমি নিজেকেও আর ইমপ্রুভ করতে পারি এবং ইন ফিউচার আপনাদেরকে এই ধরনের টপিকস নিয়ে যদি আবার আলোচনা করি, সেখানে যেন সেই ব্যাপারগুলোকে আমি কি বলে এটাকে মাথায় রেখে যেন কভার করতে পারি। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।